শব্দের ভেতরে লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। কাল খবরের কাগজে কি হেডিং হবে বলতে পারিস? পারি। কি হবে? শেষ বলে বান্ধব সমিতির নাটকীয় জয়। বাজে হেডিং। তাহলে সিএবি নকআউটের রুদ্রশ্বাস সমাপ্তি। আরো বাজে। তাহলে জীবন খোলা বুটজোড়া পাশে সরিয়ে রেখে পা দুটো টান টান করে ছড়িয়ে অনন্তের মুখের দিকে তাকালো। ঘামে ভেজা জামাটা খোলার জন্য অনন্ত মাথা হেলিয়ে টেনে বার করতে কুঁজো হয়েছে। সেই অবস্থাতেই বলল, আজকাল সাহিত্য করে খেলার হেডিং হয়। তারপর হাত থেকে জামা ছাড়াতে ছাড়াতে বলল, জীবনের ছক্কায় বান্ধবের জীবন লাভ, কিংবা জীবনের হাতে অগ্রগামীর জীবনান্ত। এর থেকে বাজে আর কিছু হতে পারে না। জীবন জোড়া পা সামনের খালি চেয়ারে তুলে দিল। এরকম নাম বাচ্চাদের অ্যাডভেঞ্চার গল্পের হয়। চানটা করে আসি, তারপর হেডিং বলবো। অনন্ত কোমরের তোয়ালে জড়িয়ে প্যান্ট খুলতে লাগলো। আরে দাঁড়া দাঁড়া, আমি আগে। যা গরম পড়েছে, মে মাসের দুপুরে ক্রিকেট খেলা। অন্তু প্লিজ, আমি চান করে এলে তুই যাস। জীবন লাফিয়ে উঠে দাঁড়ালো। 6 ফুট 3 ইঞ্চি লম্বা, 68 কিলোগ্রাম ওজনের দেহটা যেন ছাড়া পাওয়া স্প্রিংয়ের মতো টান হয়ে উঠল। স্নানের ঘরের দিকে সে পা বাড়াবার আগেই অনন্ত ছুটে গিয়ে দরজা বন্ধ করে ভিতর থেকে চেঁচিয়ে বলল, হেডিং কি হবে জানিস? জীবন রঞ্জি দলে আবার দাবি রাখলো। সিজন শেষ হয়ে গেল আর এখন দাবি রাখা। সামনের সিজনে এই পারফরমেন্স কাউন্ট করবে বেঙ্গল টিম সিলেকশনের সময়। ভিতরে শাওয়ার থেকে জল পড়ার শব্দ ছাপিয়ে অনন্তের গলা ড্রেসিং রুমে পৌঁছালো। জীবনের মুখে হালকা হাসি আর বেদনা একই সঙ্গে ভেসে উঠল। 12 বছর বয়স থেকে টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন সে দেখছে। গত বছর 8টা আর এবছর 11টা সেঞ্চুরি করেছে স্থানীয় ক্রিকেট ম্যাচে। কিন্তু এখনও সে বাংলার হয়ে প্রথম শ্রেণীর একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি। জাতীয় নির্বাচকরা তার খেলা না দেখলে তাদের বিবেচনায় সে হাসবে কি করে? খেলা শেষ হতেই সিএবির ক্লাব হাউসে বান্ধব সমিতির ড্রেসিং রুমে প্রায় 1 ঘন্টা ধরে তুমুল উচ্ছ্বাস চলেছিল। এখন নির্জন। একে একে সবাই বান্ধব সমিতির তাঁবুতে চলে গেছে। আনন্দ করার জন্য যা কিছু ভুরি ভোজ, পটকা ফাটানো, মালা পরানো, উপহারের প্রতিশ্রুতি, পতাকা তোলা এখন ক্লাবেই হবে। ঘরে এখন ক্লাবের মালি মোহন খেলার সরঞ্জামগুলো গুছিয়ে লম্বা ব্যাগে ভরায় ব্যস্ত। কয়েকদিন পরই তাদের পিস এন্ড ট্রফির খেলা। খেলার ব্যক্তিগত জিনিসপত্রগুলো কেউ আজ আর বাড়ি নিয়ে যাবে না। জীবন জানলায় এসে দাঁড়িয়ে আকাশে তাকিয়েই ভ্রু কোঁচকাল। মোহনদা, আকাশের অবস্থা দেখেছো? কাল বৈশাখী আসছে। পশ্চিমে গঙ্গার ওপারে কালো মেঘ ঘনিয়ে উঠেছে। চিলের মতো 3-4টে পাখি শাঁ শাঁ করে নিচের দিকে নেমে আসছে। বাতাস থমথমে। মেঘ যেন পূবের দিকে এগিয়ে আসছে। গত 3-4 দিন গুমোট ভ্যাপসা ছিল। কলকাতার মানুষ বারবার আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি প্রার্থনা করছে। ট্রামে, বাসে, ট্রেনে সুযোগ পেলেই প্রতি বছর সকলে তাই বলেছে,
এরকম গরম আর কখনো পড়েনি। অবশেষে বৃষ্টির কালো ঝান্ডা উঠেছে আকাশে। কালবৈশাখীর কুচকাওয়াজ এগিয়ে আসছে। জীবন ড্রেসিং রুম থেকে বেরিয়ে প্রেসিডেন্টস এনক্লোজারে এসে দাঁড়ানো মাত্র ঠান্ডা হাওয়ার প্রথম ঝলকটা মুখে লাগলো। আহ আপনা থেকেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো স্বস্তির শব্দ। আজ শেষ বলে 6 মেরে সে 1 উইকেটে তার ক্লাব বান্ধব সমিতিকে জিতিয়ে দেবার সময় ঠিক এই রকমই একটা আওয়াজ তার মুখ থেকে ছিটকে বেরিয়েছিল। সেটা ছিল প্রচণ্ড টেনশন থেকে মুক্তি পাওয়া স্বস্তি। তার আগের ওভারেই সে সেঞ্চুরিটা পূর্ণ করেছিল। আজ গরম কত ডিগ্রি হবে মনে হয়। জীবন চোখ বন্ধ করে মুখটা ঠান্ডা বাতাসের স্রোতে রেখে আন্দাজ করার চেষ্টা করল। কাল ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। জীবন এখন ক্লাব হাউস থেকে মাঠ আর বিশাল স্ট্যান্ডের শূন্যতার দিকে তাকিয়ে হাসল। উপরের ওই লোকটাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে আকাশের দিকে মুখ তুলল। ঘন মেঘ দ্রুত ধেয়ে আসছে। চারদিকে অন্ধকারের ছায়া ঘিরে ধরছে। গাছের মাথা পাগলের মতো দুলছে। পাখিরা ডানা ঝাপটাতে ঝাপটাতে হাওয়ায় ভেসে যাচ্ছে। জীবনের বুকটা কেঁপে উঠল অজানা ভয়। ঈশ্বর কি এভাবেই দেখা দেন? বুকের কাছে দুহাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে সে দাঁড়িয়ে রইল। কিরে, কতবার ডাকলুম, ম্যাচ জিতিয়েছিস বলে কি প্রশংসা ছাড়া আর কিছু কানে ঢোকাবি না? এতক্ষণ ধরে তো পিঠ চাপড়ানি খেলি। যা, এবার পিঠটা ঠান্ডা করে আয়। আচ্ছা অন্তু, তুই ঈশ্বর বিশ্বাসী না? বাবা বলতেন কোথাও একটা বিশ্বাস রাখবে, সেটা নোংরের মতো কাজ করবে, তোমাকে ভেসে যেতে দেবে না। বিশ্বাসটা ঈশ্বরের উপর রাখতে পারো, জন্মভূমিতে রাখতে পারো, দেশের মানুষের উপর রাখতে পারো, বন্ধুত্বের উপরেও রাখতে পারো। তুই কোনটাতে রাখিস? সব কটাতেই। শব্দ করে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে। এলোমেলো হাওয়ার ঝাপটায় জলকণা এসে লাগছে ওদের অনাবৃত দেহে। জীবন জলজলে চোখে দুহাত বাড়িয়ে হঠাৎ ইয়াহু বলে চিৎকার করে ছুটল সিঁড়ির দিকে। লোহার দরজাটা দড়াম করে খুলে দোতলা থেকে মাঠে নামার সিঁড়ি দিয়ে তরতর করে নেমে ছুটতে ছুটতে মাঠের ঘাসের উপর গিয়ে দাঁড়াল। তারপর মুখ তুলে অনন্তর দিকে তাকিয়ে সে দুহাত মাথার উপর তুলল। অন্তু, অন্তু, আমি টেস্ট খেলবো। শুনতে পাচ্ছিস অন্তু? আমি টেস্ট খেলবো। ঈশ্বর খবর পাঠিয়েছেন, আমি টেস্ট খেলবো। অঝোর বৃষ্টির শব্দ ছাড়া অনন্ত শুনতে পাচ্ছে না আর কিছু। উদ্বিগ্ন স্বরে সে চেঁচিয়ে বলল, ভিজিস না, নিউমোনিয়া হবে। ফাঁকা ইডেনের মাঠে ঝাপসা দেখাচ্ছে জীবনকে। সে মাঠে গড়াগড়ি দিচ্ছে পুলকে, আনন্দে। জীবনের হলো কি, পাগল টাগল হয়ে যাবে নাকি? মোহন পাশে এসে দাঁড়িয়েছে। দেখো মোহনদা, জীবন একদিন টেস্ট খেলবেই, আর তুমি? হেসে মাথা নাড়ল অনন্ত, এমনভাবে যার অর্থ বোঝা শক্ত। স্কুটারটা নিচে রয়েছে। এতক্ষণে ভিজে সেটার যে কি অবস্থা হলো কে জানে। একতলায় যাওয়ার জন্য সিঁড়ির দিকে এগিয়েও অনন্ত একবার ঘুরে তাকালো। ঝাপসা বৃষ্টির মধ্যে সে দেখতে পেল 5 ফুট 3 ইঞ্চির, অর্থাৎ তার থেকে ঠিক 1 ফুট খাটো মাথার জীবন চিত হয়ে আকাশের দিকে মুখ করে দুহাত ছড়িয়ে শুয়ে আছে, নিথর একটা মৃতদেহের মতো। তার বুকের মধ্যে পলকের জন্য ধক করে উঠল। আধ ঘন্টা পর বৃষ্টি থামতে বান্ধব সমিতির তাঁবুর দিকে ওরা রওনা হলো। বৃষ্টিতে ভিজলেও স্কুটারের ইঞ্জিন গোলমাল করেনি। সিএবি ক্লাব হাউস থেকে তাঁবু 3 মিনিটের পথ। জীবন আকাশবাণীর সামনের গোলাকার ভূখণ্ডটি খুব জোরের উপর কাত হয়ে ঘুরল। পিছনে বসা অনন্ত তার কাঁধটা খামচে ধরে বলল, অত স্পিডের ওপর টান করিসনি, বৃষ্টিতে রাস্তা পিছল হয়ে আছে। জীবন কোনো জবাব দিল না, স্পিডও কমল না। অনন্ত আর কিছু বলল না। জীবন এভাবেই চলে সর্বব্যাপারী, সেটা ওর ব্যাটিংয়ের মধ্যেও ফুটে ওঠে।
ঝুঁকি নিয়ে অদ্ভুত সব শট নেয় যা বিশুদ্ধবাদীদের ভ্রু তুলে দেয়। তারা হতাশায় মাথা নাড়ে আর বলে, এভাবে খেললে বেশি দূর এগোতে পারবে না, টেস্ট লেভেল যেতে পারবে না। অথচ জীবন ঝুড়ি ঝুড়ি রান পায়, সেঞ্চুরি পায়। অনন্ত একবার বলেছিল, শুনছিস তো তোর সম্পর্কে কি বলা হচ্ছে? তোর বিগ ম্যাচ টেম্পারমেন্ট নেই। জীবন অবাক হবার ভান করে বলেছিল, বিগ ম্যাচটা খেললাম কোথায় যে আমার টেম্পারমেন্ট মাপা হয়ে গেল? ব্যাটম্যানের কাজটা কি মাঠে নেমে টেম্পারমেন্ট দেখানো না রান তোলার কাজ করা? ব্যাটিংটাকে আমি সহজ সরলভাবে বুঝি, বল পেলেই মারো, যেটা মারতে পারবে না সেটা ছেড়ে দাও বা আটকাও। টেম্পারমেন্টওয়ালারা এই শেষের কাজ দুটোই খুব ভালো, প্রথমটাই কুঁকড়ে থাকে, ফলে জেতার ম্যাচ হারি। আর হারার ম্যাচ বাঁচায়। আমি হারার বা ড্র করার চিন্তা নিয়ে খেলার মাঠে আসি না। আর জীবনই ম্যাচটা জিতিয়েছে। 67 বলে সেঞ্চুরি শুধু নয়, সমিতির ইনিংস একসময় 7 উইকেটে ছিল 51, সেখান থেকে 172 টেনে নিয়ে গেছে জীবন। তাঁবুতে তখন হই হুল্লোড় ঝিমিয়ে এসেছে। ওদের দুজনকে দেখে আবার সেটা জেগে উঠল। অনন্ত 31 রানে একটি উইকেট পেয়েছে, একটি রান আউট হয়েছে মিড উইকেট থেকে তার ছোঁড়া বলে। তার পিঠে একটা দুটো আলতো চাপড় ছাড়া আর কিছুই জুটল না। সেজন্য অনন্ত কিছু মনে করল না। আজ সবাইকে ছাপিয়ে একজনই নায়ক। ক্রিকেট সেক্রেটারি বাদল দে তার দামি ঘড়িটা হাত থেকে খুলে জীবনের ডান হাতে পরিয়ে দিল। এ কি আরে বাথুলদা, আমার যে হাতে ঘড়ি রয়েছে, আর একটা দিয়ে কি করব? দু হাতে দুটো পড়বি। পাকিস্তানের গাওয়াস্কার একটা টেস্টে 2 সেঞ্চুরি করায় ম্যানেজার গাইকোয়াড় তার ঘড়িটা তাকে উপহার দিয়েছিলেন, আমিও তোকে দিলুম। উজ্জ্বল মুখে বাদল দে থুতনি তুলে চারপাশে তাকালো। এইবারই প্রথম ক্রিকেট সেক্রেটারি হয়ে একটা ট্রফি জেতা, মানে সে লাকি সেক্রেটারি। সবার চোখ তাকে বাহবা দিচ্ছে। ইনসেন্টিভ না হলে ছেলেরা খেলবে কেন? নেক্সট হয়েছে পিস অ্যান্ড ট্রফির খেলা, যার পারফরমেন্সে ট্রফি জিতবো তাকে আমি একটা সোনার আংটি দেব। প্রশংসার মৃদু গুঞ্জন উঠল। জীবন তার দুটো হাত তুলল, দু হাতেই ঘড়ি। কি মুশকিলে পড়লাম, কোন হাতেরটায় সময় দেখবো গাইকোয়াড়দা? গাওয়াস্কারকে জিজ্ঞেস করে নিস। তার সঙ্গে আমার দেখা হওয়ার কোনো আশাই নেই। যখন আমি বেঙ্গল টিমে চান্স পাবো ততদিনে গাওস্কর ফার্স্ট ক্লাস সিক্রেট থেকে রিটায়ার করে যাবে। এ বলল বেঙ্গল টিমে ঢুকতে তো দেরি হবে, সামনের সিজনেই আসছিস, লিখে রাখ 2 সিজনে 19টা সেঞ্চুরি। এখন কার আছে বলতো? বাদল দে হঠাৎ চিৎকার করে তাঁবুটাকে নীরব করে দিল। অনন্ত একটা সফট ড্রিঙ্কসের বোতল নিয়ে চুপি চুপি তাঁবুর বাইরের চাতালে এসে দাঁড়ালো। ঘন মেঘে আকাশ ছেয়ে আছে, স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে বাতাসে। সন্ধ্যা এরই মধ্যে কোনো এক ফাঁকে নেমে আসবে। বৃষ্টির জলে ধুলো ধুয়ে গিয়ে গাছের পাতা সবুজে গাঢ় হয়ে উঠেছে। দূরে রাস্তায় অল্প স্বল্প জল জমে। বসার আর খাবারের জন্য ছোট দালানটার দেওয়ালে বাবার রঙিন ছবি। বেলফুলের বাসি একটা মালা তাতে ঝুলছে। 4 দিন আগে বাবার 3য় মৃত্যুবার্ষিকী ছিল। ছবিতে কপাল ঠেকিয়ে অনন্ত যা বলেছিল সেটাই এখন তার মনে পড়ছে। আমি তোমার সব কথা মনে রেখেছি বাবা, আমি পরিশ্রম করব, অপেক্ষা করব। তারপর মুখ ফিরিয়ে মার দিকে তাকিয়ে সে দেখে বাবার ছবির দিকে মা নির্নিমেষে তাকিয়ে একটা সুন্দর হাসি চোখ দুটি থেকে ঝরে পড়ছে। সে মাকে প্রণাম করল। অন্তু, খেলায় হার জিত আছে, যাই হোক না কেন তোর বাবা যা বলতেন সেটাই বলবো। চেষ্টা করবি, হাল ছাড়বি না। অনন্ত আজ হাল ছাড়েনি। শুধু চেষ্টা নয়, কিছুটা ভাগ্যও দরকার হয়। তার বলে 2টো ক্যাচ পড়েছে। 7-8 বার ব্যাটসম্যানরা হেরে গেছে তার পেশের কাছে, কিন্তু স্ট্যাম্পে বল লাগেনি। এজন্য সে নিজের ওপরই রেগে উঠেছিল। প্রত্যেক ফার্স্ট বোলারের মতো তারও ইচ্ছে করে স্টাম্প উড়ে যাওয়া দেখতে। কেন সে স্ট্যাম্পে বল লাগাতে পারছে না? হঠাৎ পিঠে একটা থাপ্পড় পড়ায় অনন্ত চমকে উঠল। একদৃষ্টে আকাশে তাকিয়ে কি করছিস? ধ্যান। জীবন উচ্ছ্বাসে আপ্লুত হয়ে রয়েছে। তার হাতে সন্দেশের বাক্স এগিয়ে ধরল। অনন্ত একটা তুলে নিল।
বাদলদাকে সবাই ধরেছে পার্ক স্ট্রিটে ডিনার খাওয়াতে হবে। তুই যাবি? হোটেল রেস্টুরেন্টে খেতে আর ভালো লাগে না। আমারও কাঁটা চামচ ফামচ দিয়ে খাওয়া মনে হয় যেন পেট ভরল না। বাবাকে সকালে মানিকতলা বাজার থেকে একটা কেজি দেড়েকের ইলিশ নিয়ে বাড়িতে ঢুকতে দেখেছি। চল আমাদের বাড়ি চল। এখন বৈশাখ মাসে ইলিশ? বাংলাদেশি দুর্দান্ত টেস্ট ভাই। ইলিশের নামে অনন্তর জিভ আনচান করে উঠল। সে গলা নামিয়ে বলল, স্কুটারটা বার করে স্টার্ট দে। রেস্টুরেন্টে খেতে না গিয়ে বাড়ি চলে যাচ্ছি দেখলে আটকে দেবে। চটপট কেটে পড়তে হবে। দুজনে কেটেই পড়ল। জীবনটা অবস্থাপন্ন। বাবার ইলেকট্রনিক্সের যন্ত্রাংশ তৈরির ব্যবসা। 1 বছর আগে কাঁকুড়গাছির নতুন বাড়িতে ওরা উঠে এসেছে। বাবা মা আর 2টি ছেলে নিয়ে এই পরিবারটির সবাই তাদের উচ্চতার মতোই ছোট। 5 ফুট 3 ইঞ্চির উপর কেউ নেই। অনন্ত প্রথম দিনে নিজেকে নিয়ে অস্বস্তি বোধ করেছিল। জীবনের বাবা দেবেনবাবু আমোদে প্রকৃতির মানুষ। অনন্তর মনের অবস্থাটা বুঝে ঠাট্টা করে বলেছিলেন, এ তো দেখছি গলিভার। লিলিপুটদের বাড়িতে এসে মুশকিলে পড়ে গেলে তো। ঠিক আছে, তোমার জন্য একটা বসার টুল কিনে রাখবো, আর আমাদের জন্য রনপা। অনন্তর ভালো লেগে গেছিল সবাইকে। তারপর বহুবারই সে এসেছে গত 1.5 বছরে। পিতৃহীন বলে অনন্তকে ওরা আলাদা স্নেহ যত্ন করেন, একেবারে নিজেদের ছেলের মতো। স্কুটারে আসার সময় অনন্ত বলল, তুই যখন ইয়াহু বলে চিৎকার করে বৃষ্টিতে ভেজার জন্য ইডেনে নেমে গেলি, তখন হঠাৎ প্রথম দিনটার কথা মনে পড়ে গেল। এই যে দেখছি গ্যালিভার। কেন মনে পড়লো? সুইফট তার গ্যালিভার ট্রাভেলার্স একটি কাল্পনিক জাতির নাম দিয়েছিলেন ইয়াহু। তুই খুব বই পড়িস না? মাঝে মাঝে পড়ি। আমার পড়তে অত ভালো লাগে না। বলেই গিয়ার বদলে জীবন স্কুটারের গতি বাড়ালো। তুই স্পিড খুব ভালোবাসিস। জীবন মাথাটা দোলালো শুধু। আজ স্পিড তুলিস না, বৃষ্টিতে রাস্তাটা ভালো নয়, বড্ড গর্ত রয়েছে। আমার মুখস্থ, কোথায় কোথায় গর্ত আর কোথায় ঢিবি আমার সব জানা আছে। বাড়িতে জীবনের ঘরটি দোতলায় পূব উত্তর কোণে। ঘরের একটা দেওয়াল শুধু ক্রিকেটারদের রঙিন ব্লো আপ ছবিতে ঢাকা। মাথায় খাটো ব্যাটসম্যানদের যেমন ব্র্যাডম্যান, গাভাস্কার, উইকস, বিশ্বনাথ, কালীচরণ প্রভৃতির ছবিই চোখে পড়বে সবার আগে। অগোছালো ঘর। অনন্ত বহুবার থেকে গেছে রাত্রে। আজও তাকে থেকে যেতে বলছিল জীবন। অনন্ত রাজি হয়নি। শুধুই 6টা ইলিশ ভাজা আর তেল দিয়ে ভাত মেখে সে খেয়েছে। 2বার সাবান দিয়ে হাত ধুয়েও ইলিশের গন্ধ হাত থেকে যায়নি। ডান হাতের তালুটা শুঁকতে শুঁকতে অনন্ত বলল, আজ যা আনফিট হয়ে গেলাম কাকিমা, এখন পুরো 1 সপ্তাহ লাগবে শরীর ঠিক করতে। সামনেই আর একটা টুর্নামেন্ট রয়েছে। এই কটা ভাত খেয়ে সরিয়ে বসে যায় যদি, তাহলে বাবু খেলাধুলা করার দরকার নেই। তোমাদের যত রাগে ভাতের উপর খেলেই নাকি আনফিট হয়ে যাবে। অনন্ত মিটমিটিয়ে হাসতে থাকল। আগে সে রাতে রুটি খেত, 6 মাস হলো 2 বেলায় রুটি খাচ্ছে। কিন্তু কাকিমার দৃঢ় বিশ্বাস ছিপছিপে লম্বা ছেলেটা তার ধারণায় দুর্বল আর রুগ্ন শুধু পেট ভরে ভাত না খাওয়ার জন্যই। তিনি হাতা হাতা ভাত থালাতে ঢালবেনি, আর অনন্তও 2 হাত মাথায় তুলে আনফিট হব বলে করুণ স্বরে ডাক ছাড়বে। আজও তাই হলো। তবে একটা কথা অনন্ত যোগ করল, পার্ক স্ট্রিটের রেস্টুরেন্ট থেকে অনেক তৃপ্তি করে খেলাম, তাই না রে? বাদলদার দেওয়া ঘড়িটা ডান হাতে পড়তে পড়তে জীবন বলল, বাঙালির কাছে মাছ ভাতের থেকে সেরা খাদ্য পৃথিবীতে আর কিছু আছে নাকি? দেবেনবাবু টুথপিক দিয়ে দাঁত খুঁটতে খুঁটতে বললেন, অনন্ত, রাত হয়ে গেছে তো, আজ নাইবা গেলে? মাকে বলে আসিনি কাকু, ভাববেন। এত রাতে বাস পাবে কি? বিধাননগর স্টেশন থেকে ট্রেনে দমদমে গিয়ে পাখিটা হেঁটে চলে যাব। জীবন ঘড়িতে সময় দেখে বলল, চল তোকে স্টেশনে পৌঁছে দিয়ে আসি। গেট থেকে স্কুটার বার করার সময় জীবন বলল, ফাঁসির খাওয়া খেয়েছি, পেটে ব্যথা করছে। তাহলে তুই পেছনে বস, আমি চালাই। জীবন বিনা প্রতিবাদে পিছনে বসল।
স্টার্ট দিয়ে ক্লাচ ছাড়তেই ঝাঁকুনি দিয়ে স্কুটারটা এগোল। অনন্তর হাত কেঁপে টলমল করে উঠল। সে থামিয়ে দিল ইঞ্জিন। অপ্রতিভ হয়ে অনন্ত বলল, রেগুলার চালানোর অভ্যেস নেই। না চালালে অভ্যেস হবে কি করে? চালা এখন। কতবার বললুম একটা কিনে ফেল। অনন্ত আবার স্টার্ট দিয়ে সন্তর্পণে ক্লাচ ছাড়ল। মসৃণভাবে স্কুটার যাত্রা শুরু করল। মা রাজি নন। টু হুইলার্স মার ভীষণ ভয়। কলকাতার রাস্তার যা দশা, এইসব গাড়ি চালানো উচিত নয়। অত ভয় করলে তুই কোনোদিন ফাস্ট বোলার হতে পারবি না। আমিও কোনোদিন ফাস্ট বোলিং ফেস করতে পারবো না। অনন্ত কোনো জবাব না দিয়ে রাস্তার দিকে চোখ ও মন নিবদ্ধ রাখল। বৃষ্টির জল রাস্তা থেকে এখনো সরেনি। ফুটপাত থেকে মাঝ বরাবর রাস্তা জলে ডুবে। শুধু মাঝখানটায় কালো শিরদাঁড়ার মতো রাস্তার পিঠটুকু জেগে রয়েছে। অনন্ত মন্থর গতিতে মাঝখান দিয়ে স্কুটার নিয়ে চলল। রাস্তার আলোয় তেজ নেই, দোকানপাট বন্ধ, অন্ধকার লাগছে দুধারটা। অন্যান্য গাড়ির হেডলাইটের আলোয় মাঝে মাঝে রাস্তা আলোকিত হচ্ছে। সামনে থেকে আসা গাড়ির আলোয় চোখ ধাঁধিয়ে যায়। তখন সে বাঁ ধারে সরিয়ে নেয় স্কুটার। দ্রুত ধাবমান গাড়ি পেছনে এসে হর্ন বাজিয়ে পথ ছাড়তে বলে। অনন্ত তাড়াতাড়ি ফুটপাথের দিকে সরে আসে। জোরে চালা, জোরে চালা, পথ ছাড়ছিস কেন? বড় গাড়িকে সবসময় পথ ছেড়ে দেওয়াই নিয়ম। রাখ তোর নিয়ম। আমাদের গাড়িটা কি গাড়ি নয়? ফেল না। ট্রাকটা প্রায় ধাক্কা দেবার মতো দূরত্বে এসে গেছে। জীবনের পিঠের থেকে হাত তিনেক পিছনে। ড্রাইভারের পাশে খালাসিটা মুখ বার করে চিৎকার করছে। স্কুটারের দুই আরোহীকে ধুইয়ে দিচ্ছে দুটো হেডলাইটের আলো। কি একটা গালাগাল দিল খালাসিটা। এই থামা তো থামা। ব্যাটাকে টেনে নামিয়ে পেটাবো। মন্তু থামা, না, বলছি থামা। পেছন থেকে হাত বাড়িয়ে সে হ্যান্ডেল ধরা অনন্তর ডান হাতটায় টান দিল। চলে উঠল স্কুটারটা। বাঁদিকে চাকার মুখটা ঘুরে গিয়েই জলে ঢাকা একটা গর্তে পড়ল। তারপরে ডান দিকে ছিটকে স্কুটারটা রাস্তায় কাত হয়ে পড়ল। ট্রাকটার ব্রেক কষার কর্কশ আর্তনাদ অনন্ত শুনতে পেল। ফুটপাতের দিকে চিত হয়ে সে পড়েছে জলের উপর। একটা পাতা ভরা গাছ, ডালপালার ফাঁক দিয়ে অন্ধকারে আকাশ সে দেখতে পাচ্ছে। মাথার মধ্যে শূন্যতা। ট্রাকের শব্দ দূরে মিলিয়ে যাচ্ছে। অনন্ত ধড়মড় করে উঠে বসল। দূর থেকে একটা মোটর আসছে। তার হেডলাইটের আলোয় সে দেখল রাস্তার মধ্যে উল্টানো আরশোলার মতো স্কুটারটা পড়ে ইঞ্জিন বন্ধ। পেছনের চাকাটা আস্তে আস্তে থেমে যাচ্ছে আর বাঁ হাতে ভর দিয়ে জীবন রাস্তা থেকে উঠিয়ে নিজেকে বসানোর চেষ্টা করছে। দেহের বাঁদিকটা জলের মধ্যে ডোবানো। মোটর গাড়িটা কাছে এসে পড়েছে। হেডলাইটের আলোয় জায়গাটা স্পষ্ট হয়ে উঠেছে। জীবন! আর্ত চিৎকার করে অনন্ত উঠে দাঁড়ালো। জীবন মুখটা ঘুরিয়ে উপর দিকে তুলে বলল, অন্তু, তুই বড্ড লম্বা, নিচু হ। অনন্ত ঝুঁকে পড়ল। আমার আর টেস্ট খেলা হবে না রে। জীবন নিজের ডান দিকের হাতে তাকালো। অনন্ত দেখল আঙুলের ডগা থেকে কবজি পর্যন্ত মাংস, হাড় থেঁতলে চটকে লাল একটা কাগজের মতো, আর তার মাঝে ঘড়ির ডায়ালটা বসানো। না জীবন না, তুই টেস্ট খেলবি, আমি তোকে খেলাবো। অনন্ত কেন যে বুক ফাটা চিৎকার করে কথাটা বলল তা সে জানে না। রেললাইনের পরে একটা টানা লম্বা ঝিল। ঝিলের পূব দিকের পাড় ঘেঁষে একতলা বাড়ি। একটা দালানকে ঘিরে 3টে শোবার ঘর, রান্নাঘর ও স্নানঘর। দালানের পশ্চিমটা বাইরে খোলা, তবে কোলাপসেবল লোহার দরজা আছে। দালানের লাগোয়া বাইরে একটা চাতাল, যার মাথার উপরে ঢালু করে নামানো লাল টালির ছাদ। চাতালটা থেকে দুধাপ নেমে সামনের রাস্তা পর্যন্ত 30 ফুট ঘাসের জমি। সেখানে কিছু ফুল গাছ। গাছের এই আঙিনাতেই ইজি চেয়ারে স্বামী স্ত্রী বিকেল সন্ধ্যায় বসতেন। পশ্চিমে ঝিল, তারপর রেল লাইন, তারপর অস্তগামী সূর্য।
ওরা দেখতেন, মৃদুস্বরে এটা ওটা নিয়ে কথা বলতেন। একমাত্র ছেলে কাছাকাছি মাঠ থেকে খেলা সেরে ফিরে ওদের কাছে এসে বসত। তিনজনে কিছুক্ষণ গল্প করার পর ছেলেটি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসত। বাবা মা দুজনেই কলেজ শিক্ষক। তারাও তখন অধ্যয়নে বা ছাত্রদের খাতা দেখার কাজ নিয়ে বসতেন। রান্নার ও সংসারের জন্য এক প্রৌঢ়া আছে। ঠিক 10টায় বাড়ির আলোগুলো নিভে যেত। ভোর 5টায় দালানের কোলাপসেবল দরজার তালা খুলে ছেলেটি দৌড়তে বেরোতো বাবার সঙ্গে। বাড়িটা একটা 60 ফুট লম্বা জমিতে। জমির এক ধার ঘেঁষে বাড়ি, অন্য ধারে 20 ফুট চওড়া খালি জমি। সেখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাগজি লেবু, পালং শাক, লাউ, কুমড়ো ইত্যাদির কিচেন গার্ডেন। এই তরকারি বাগানের পরিচর্যাই ছিল স্বামী স্ত্রীর অবসর বিনোদন। একদিন ছেলেটি বাবার কাছে পয়সা চাইল রাবারের বল কেনার জন্য। সে এবং কয়েকজন মিলে ক্রিকেট খেলবে। বাবা পয়সা দিলেনই শুধু নয়, ওদের খেলা দেখার জন্য বাড়ি ফেরার সময় মাঠের ধারে দাঁড়িয়েও পড়তেন। তিনি স্কুল ও কলেজ টিমে ক্রিকেট এবং ফুটবল খেলেছেন। বাচ্চাদের সেই খেলা দেখতে দেখতে তার মনে হলো ছেলের মধ্যে খেলোয়াড় হওয়ার সম্ভাবনা আছে। ওর শরীরের পটুত্ব এবং প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছাটা অন্য ছেলেদের থেকে বেশি। তিনি স্থির করলেন ছেলেকে উৎসাহ দেবেন ক্রিকেটার হয়ে ওঠার জন্য। তিনি প্রথম টেস্ট ম্যাচ দেখতে ইডেন গার্ডেন্সে যান। ওয়েস্ট ইন্ডিজ যখন ভারতে দ্বিতীয়বার সফর করতে আসে, রয় গিলক্রিস্ট এবং ওয়েস হলের ফাস্ট বোলিং তাকে স্তম্ভিত করে। তিনি অদ্ভুত এক শীতশিরানি অনুভব করেছিলেন রোম কূপে। হৃৎস্পন্দনের গতি দ্রুত হয়েছিল বল করার জন্য বোলারদ্বয়ের ছোটার সময়। বিস্ফারিত চোখে প্রবল গতিতে এক উচ্ছ্বাসের ধেয়ে যাওয়া এবং প্রচণ্ড বিস্ফোরণে শক্তিমত্তার ফেটে পড়া দেখতে দেখতে তিনি যে শিহরণ অনুভব করেছিলেন, যে মুগ্ধতায় তাঁর দুচোখ ভরে গেছিল, তা আর বলতে পারেননি। অরুণ সেন স্থির করলেন অনন্তকে ফাস্ট বোলার তৈরি করবেন। তিনি খেলা শেখার বই কিনে পড়তে শুরু করলেন। ফাস্ট বোলিং সম্পর্কে কিছুই জানতেন না, বই পড়ে কিছুটা ধারণা হলো। তবে একটা জিনিস তিনি বুঝলেন, শুধু বই পড়ে নয়, আসল শিক্ষাটা হয় প্রত্যক্ষ করে, ভালো বোলারদের বল করা দেখে। শীতকালে রবিবারে ঝুলি কাঁধে তিনি ছেলেকে নিয়ে কলকাতার ময়দানে খেলা দেখাতে আসতেন। ঝুলিতে থাকতো খাবার। খেলায় যখন লাঞ্চ হতো, ওরাও তখন মাঠের ধারে বসে খেয়ে নিত। খেলা চলার সময় অনন্তকে তিনি বুঝিয়ে দিতেন বোলিংয়ের কলা কৌশল। বাড়ির গায়ে লম্বা সরু জমি, যেখানে তাদের রান্নার বাগান, সেখানে অরুণ সেন ছেলেকে অনুশীলন করাতে লাগালেন পিচ তৈরি করে। বাগান উঠে যাওয়ায় তনিমা সেন আপত্তি করেননি। স্বামী এবং পুত্রের উৎসাহ ও নিষ্ঠাকে তিনি আড়াল থেকে সমর্থন করেছেন। তাদের ছিল শান্তির এবং সুখের সংসার। ছোট্ট একতলা বাড়িটা তার বাসিন্দাদের মতোই সাদাসিধে, বাহুল্য বর্জিত, আকর্ষক কিন্তু দামি আসবাবহীন। অরুণ এবং তনিমা স্মল ইজ বিউটিফুল এই নীতিতে বিশ্বাসী। ওরা মনে করেন জীবনকে নানা ধরনের আরাম ও বিলাসের মধ্যে টেনে নিয়ে গেলে তাদের মন ও সময় নানা রকম হাবিজাবিতে জড়িয়ে শুধু তাতেই মগ্ন হয়ে যাবে, মুক্ত স্বাধীন অবস্থাটা হারাবে। জীবনকে তখন তীক্ষ্ণ, চেতনাকে অনেক উজ্জ্বল এবং মনকে কালিমামুক্ত রাখার জন্য ওরা প্রয়োজনের বেশি কোনো কিছু দিয়ে নিজেদের ঘেরাও করতে দেননি। এই ধরনের মানসিকতার জন্যই অরুণ সেন এক কথায় বড় প্রতিষ্ঠানের উচ্চ পদের চাকরি ছেড়ে দিয়েছিলেন। প্রায় 15 লক্ষ টাকা মূল্যের ভালো অবস্থার রাসায়নিক জিনিস নষ্ট হয়ে গেছে বলে সার্টিফিকেট দেওয়ার জন্য তাকে চাপ দিচ্ছিল তার উপরওয়ালা। যন্ত্রগুলো খারাপ হয়ে গেছে, তাই কম দামে বিক্রি করা এবং যাকে বিক্রি করা হবে তার কাছ থেকে টাকা খাওয়ার এই ষড়যন্ত্রে অরুণ সেন নিজেকে মেলাতে রাজি হননি। তাকে তখন প্রলোভন দেখানো হয় আরও বেশি বেতন,
আরো বড় ফ্ল্যাট, আরো বড় গাড়ি, সেরা চিকিৎসা, প্রতি বছর পাহাড়ে কি সমুদ্র তীরে সপরিবারের ছুটি যাপন, সবই কোম্পানির খরচে তিনি পাবেন। এখনো 30 বছর বাকি অবসর নেওয়ায়। 30 বছর ধরে তিনি এইসব ভোগ করতে পারবেন। সেদিন অফিস থেকে ফিরতে ফিরতে অন্যান্য দিনের মতোই রাত প্রায় 9টা হয়ে গেছিল। অন্তু ঘুমিয়ে পড়েছে। কোনোদিনই তাকে জাগা অবস্থায় পান না। সারাদিনে একবারও ছেলেকে সঙ্গ দিতে, ওর সঙ্গে গল্প করতে, খেলা করতে পারেন না। এই যে সময় দিতে পারছেন না, এর বিনিময়ে তাহলে অন্তুকে তিনি কি দিতে পারেন? কয়েক পান্ডিন টাকা। সন্তানকে দিয়ে যাওয়ার জন্য শুধু এটাই কি তার পিতার সেরা জিনিস? উত্তরাধিকার হিসেবে তার মনে হয়নি টাকাটাই যথেষ্ট। অনন্তর বয়স তখন 11। একদিন সে রাস্তা থেকে একটা মানি ব্যাগ কুড়িয়ে পায়। ব্যাগটা সে বাবাকে দেয়। ব্যাগে ছিল 113 টাকা আর মালিকের নাম ও ঠিকানা। এই টাকাটা দিয়ে একটা ব্যাট কেনা যাবে না? অন্য একজনের নাম ঠিকানা লেখা ব্যাগের টাকা নেওয়াটা সৎ না অসৎ কাজ বলে তুমি মনে করো? অন্যের ব্যাট নিয়ে খেলতে আমার বিচ্ছিরি লাগে। আগে আমার প্রশ্নের উত্তর দাও। অসৎ কাজ এটা তো তুমি জানোই, তাহলে আর? কিন্তু তুমি এটা জানো কিনা আমি সেটাই জানতে চাই। এটা 113 টাকা না হয়ে যদি 1 লক্ষ টাকা হতো? সংখ্যাটা বিরাট হলেই ভালো বা মন্দের নীতিটা বদলে যায় না। টাকাটা যদি রাখি আমি তো জানবই এটা অন্যায়, আর নিজেকে তখন আমার খুব খারাপ লাগবে। লাখ টাকা আমার দরকার নেই, কিন্তু আমার ভীষণ দরকার নিজেকে ভালো লাগা। দুদিন পরেই অরুণ সেন দেখলেন বাড়ির দেওয়ালকে উইকেট করে একা একাই বল করে যাচ্ছে মাঠে খেলতে না গিয়ে। কি হয়েছে? ওরা আমায় গাধা বলেছে, আরো অনেক কিছু বলেছে, মানি ব্যাগটা তোমায় দিয়েছি বলে। সেজন্য ওদের সঙ্গে খেলবে না? না, তুমি তো বললে ঠিক কাজ করলে নিজেকে নিজের ভালো লাগে। তোমার নিজেকে ভালো লাগছে? হ্যাঁ, কিন্তু কেউ আমাকে পছন্দ করে না। আমি করি, তোমাকে খুব বড় মনে করি। আমার ছেলে বলে সেজন্য গর্বও হচ্ছে। আমি তোমার ছেলে। নিশ্চয়। দুজনে দুজনকে জড়িয়ে নীরবে বসে রইল। বাবার ছেলে, শিক্ষক আর ছাত্র। অরুণ সেন বাড়ি থেকে কিছুটা দূরে একটা বড় ক্লাবে অনন্তকে নিয়ে গেলেন। তার এক ছাত্র সেই ক্লাবের খেলোয়াড়, জেলার লিগে খেলে। স্কুলের টিমেও অনন্ত সুযোগ পেয়েছে। 15 বছরের কম বয়সী স্কুল ছাত্রদের বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলা দল গড়ার ট্রায়াল ম্যাচে সে হ্যাট্রিক করায় 2টি ইংরেজি কাগজে সেটা উল্লিখিত হয়। পড়াশোনাতেও সে ভালো, কিন্তু খেলা এবং পড়ায় ভালো হওয়ার জন্য তার উপর বাংলা স্কুল দলে খেলায়, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের 1000 টাকা স্কলারশিপ পাওয়ায় আর ব্যাঙ্গালোরে 1 মাসের সর্বভারতীয় ক্যাম্পের জন্য নির্বাচিত হওয়ায় ক্রমশ সে ক্লাসের বন্ধুদের কাছে প্রায় একঘরে হয়ে যেতে লাগল। অরুণ সেন এতে বিস্মিত হননি। কোনো কিছুতে সেরা হওয়া মানেই নিঃসঙ্গ হওয়া। সেরা মানেই হলো চরম বা পরম, এর অর্থ নাম্বার 1, আর সেটা একজনই মাত্র হতে পারে। স্কুলে সব ছেলের মধ্যে খেলাধুলায় সেটা তুমি একা হয়ে যাচ্ছ, তাই যাও, কিন্তু তুমি মোটেই একা নও। এখন অবশ্য সেরকমই মনে হবে, কিন্তু পৃথিবীতে তোমার মতো আরো একা মানুষ রয়েছে। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিন 1 নম্বররা পরস্পরকে খুঁজে পেয়ে যাবে। অরুণ সেন আরো অনেক কথা তার ছেলেকে বলতে চেয়েছিলেন, কিন্তু সব কথা একসঙ্গে বললে এত অল্প বয়সী মন বুঝতে পারবে না ভেবে আর বলেননি। সেই রাত্রে তিনি একটা নোট বইয়ে লেখা শুরু করেন। যতই তোমার বয়স বাড়তে থাকবে ততই তুমি শুনবে যেসব মহৎ গুণাবলীর দ্বারা আমাদের এই বিরাট প্রাচীন দেশ বিদেশি শাসকের সঙ্গে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে, সেই সব গুণাবলীকে লোকে ব্যঙ্গ বিদ্রুপ করছে। সেগুলি হলো
সততা, বিনয়, কঠোর পরিশ্রম, দৃঢ়তা, গুরুজনদের ও নেতাদের প্রতি শ্রদ্ধা, সম্মান, প্রতিশ্রুতিতে বিশ্বাস, দেশকে ভালোবাসা। অন্তু, সততা গুণের জন্যই তুমি মানিব্যাগটা আমার হাতে তুলে দিয়েছিলে। সেজন্য বন্ধুরা তোমায় বোকা গাধা বলেছিল। তারা চেয়েছিল টাকাগুলো খরচ করতে। এটা চুরিরই সমান অপরাধ। পুত্র, নিজের জায়গায় অটল হয়ে দাঁড়াও। নির্বান্ধব হয়ে পড়ার ভয়ে যেসব শিক্ষা তুমি পেয়েছ, তা যদি কয়েকটা চোরকে বন্ধু হিসেবে পাওয়ার জন্য বিসর্জন দাও, তাহলে সেটা খুব ভালো দরের লাভ বলা যাবে না। বন্ধু, টেলিভিশন সেট এখন তোমার দরকার নেই। তুমি টিভি সেট চাও, আমিও চাই, কিন্তু আমি তোমাকে শুধু সেইটাই দিতে পারি যা তোমার সত্যিকারের দরকার। খাদ্য, গৃহ, শিক্ষা, সেই রকম মা আর বাবা যাদের সময় এবং যোগ্যতা আছে তোমাকে ভালোবাসা দেবার। আমাদের ক্লাসের দুজনের বাড়িতে ইনস্টলমেন্টে টিভি সেট কিনেছে। ওভাবে তো আমরাও কিনতে পারি। হয়তো পারি, কিন্তু তার আগে বলো, একজন দোকানি কেন এভাবে কিস্তিতে টাকা নিয়ে একটা জিনিস তোমাকে দিচ্ছে? তার কারণ সে ধারে দেওয়ার জন্য সুদও নিচ্ছে। শেষ পর্যন্ত দেখবে 2500 টাকার জিনিসের জন্য তুমি 3000 টাকা দিয়েছ। যেহেতু তুমি প্রথমেই একেবারে টাকা দিতে পারছো না, তাই বেশি টাকা দিয়ে জিনিস নিচ্ছ। এর কি কোনো মানে হয়? অন্তু, আমি এখন টিভি সেট কিনতে পারবো না। এই নিয়ে তুমি আর কোনো কথা বলবে না। সেই রাতে অরুণ সেন লিখলেন, অন্তু, ভীষণভাবে চাই তোমাকে একটা টিভি সেট কিনে দিতে, কিন্তু তা করতে হলে আমাদের জমানো টাকা থেকে তুলে সেটা কিনতে হবে। অথচ ওই সঞ্চয়টাই আমাদের মনের শান্তি। আমি বা তোমার মা প্রাইভেট কোচিং করি না, করলে আমাদের আয় অনেক বেড়ে যেত। আমাদের চলতে হয় নির্দিষ্ট একটা সামর্থ্যের গণ্ডির মধ্যে। এই জন্যই যাতে আমরা তোমার সঙ্গে বেশি সময় কাটাতে পারি, আরও বেশি মানসিক স্বাধীনতা আমরা পাই, যাতে সততা ও নির্ভীকতার পথে, জীবনের শুভ দিকগুলো খুলে দেবার পথে তোমাকে এগিয়ে দিতে পারি, যাতে তুমি সুখী হতে পারো। টিভি সেট আমাদের সকলেরই আনন্দের কারণ হবে, কিন্তু তার জন্য আমাদের পরিকল্পনাটাও বদলাতে হবে। জীবনের একটা ধরন আছে, একটা জিনিসের পর আর একটা। আমাদের সঞ্চয়টা চলে গেলে আমাকে তখন টিউশনির কথা ভাবতে হবে, যখন আমি তোমার সঙ্গে, তোমার মায়ের সঙ্গে আর সন্ধ্যাটা কাটাতে পারবো না। বিজয় মার্চেন্ট ট্রফিতে পূর্বাঞ্চলের সঙ্গে মধ্যাঞ্চলের কোয়ার্টার ফাইনাল খেলা হয় কলকাতায়, সিসি অ্যান্ড এফসি মাঠে। অনন্ত দলের সঙ্গে ফ্রি স্কুল স্ট্রিটের এক হোটেলে ছিল। হোটেলে যাওয়ার আগের দিন রাতে তনিমা ইস্ত্রি করছিলেন অনন্তর প্যান্ট শার্ট। এক গ্লাস দুধ খাচ্ছিল সে। গ্লাসটা হঠাৎ হাত থেকে পড়ে গেল। অরুণ সেন বই পড়ছিলেন। নার্ভাস হচ্ছ? লজ্জিত অনন্ত প্রতিবাদ করে। নার্ভাস হওয়া তো স্বাভাবিকই। এত বয়স্ক সব ছেলে বয়স বাড়িয়ে শিং ভেঙে বাচ্চা সেজে খেলছে, তাদের সঙ্গে এইটুকু ছেলে খেললেই বা? অন্তুকে লড়তে হবে জেতার জন্য, তাই না অন্তু? ক্রিকেটে তো আর হাতাহাতি যুদ্ধ হয় না। স্কিল আর বুদ্ধি থাকলে বয়স্করাও ছোটদের কাছে হার মানে। জেতাটাই মূল ব্যাপার, এর কোনো বিকল্প নেই। বাবা, ভাগ্যেরও তো কিছু সাহায্য চাই। তাও দরকার। তবে কি জানো, সবার উপরে থাকাটা যদি অভ্যেস করে ফেলতে পারো, তাহলে তুমি ধরেই নেবে ওটাই তোমার জায়গা, আর জায়গায় থাকার জন্য সব সময়ই চেষ্টা চালিয়ে যাবে। কিন্তু অভ্যেসটা যদি 4-5 নম্বরে থাকতেই আটকে যায়, তাহলে ওপরে ওঠার চেষ্টাটাও বন্ধ হয়। বাংলার ক্রিকেটের যা হয়েছে। আবার সব সময় সবাই যে জেতে তাও নয়। ম্যাচে হেরে গেলেই যে পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে তাও নয়। সব থেকে বড় কথা হলো চেষ্টা করে যাওয়া। হারো বা জেতো, তুমি জানবে তুমি চেষ্টা করেছিলে।
তনিমা ইস্ত্রি করা জামা প্যান্ট সযত্নে ভাঁজ করে ছোট একটা সুটকেসে রাখছিলেন। যেন লর্ডসে খেলতে যাচ্ছি। মা এমনভাবে সুটকেস সাজাচ্ছ না, আরে এটা আন্ডার-15 বিজয় মার্চেন্ট ট্রফির খেলা। ওরে বাবা, লর্ডসে? পরে কেন দেখবে? দেরি করে দেখলে কাজে নামতেও দেরি হয়ে যাবে। আকাশে প্রাসাদ বানানোটা মোটেই বোকাদের কাজ নয়। আজ থেকে প্রায় 140 বছর আগে হেনরি ডেভিড থরো নামে এক আমেরিকান প্রকৃতিপ্রেমী দার্শনিক তার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে ওয়ালডেন নামে এক ঝিলের ধারে একটা ছোট্ট কাঠের ঘর 6 হাত বাই 10 হাত তৈরি করে সেখানে কিছুকাল থাকেন। ঘরটা বানাতে খরচ হয়েছিল মাত্র $28। তারপর থরো লেখেন, কি জানি লাইনটা, যদি আকাশে প্রাসাদটা বানিয়ে ফেলেই থাকো তাহলেও সেটা ভেঙে পড়বে না, ওটা ওখানেই থাকবে। শুধু এইবার তুমি ওর নিচে ভিতটা তৈরি করে ফেলো। সেই ম্যাচের প্রথম দিনে মধ্যাঞ্চল 8 উইকেটে 317 রান তুলেছিল। মোহাম্মদ উসমানী 3 নম্বরে ব্যাট করতে নেমে 146 নট আউট থেকে যায়। অনন্ত 16 ওভার বল করে 65 রান দিয়ে একটি উইকেট পায়নি। অরুণ সেন মাঠের ধারে বসে খেলা দেখছিলেন। তার মনে হয়েছিল উইকেটে পেস নেই, বল উঠছেও না। জোরালো বাতাসে সুইং করানো বল লাইনে থাকছে না। একটা রিটার্ন ক্যাচ ধরার চেষ্টায় মাটিতে ঝাঁপিয়ে অন্তু ডান কাঁধে চোট পেয়েছে। তাছাড়া উসমানী ছেলেটির পেস বল খেলার টেকনিকটা ভালো। তার আরও মনে হয়েছিল মাঠের ধারে বাবাকে দেখে অন্তু যেন অস্বস্তিতে ভুগছিল। পূর্বাঞ্চল জিতেছিল ম্যাচটা 6 উইকেটে। মধ্যাঞ্চল 317তে ইনিংস শেষ করে পরের দিন। প্রথম ওভারেই অনন্ত 4 বলে উইকেট 2টি পায়। উসমানীকে এসে ইয়র্ক করে। জীবন গুহ ঠাকুরতা নামে একটি ছেলে প্রচণ্ড পিটিয়ে খেলে 171 করায় পূর্বাঞ্চল 13 রানে এগিয়ে যায় প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চল 147 রানে অল আউট। অনন্ত পায় প্রথমে 3 উইকেট। পূর্বাঞ্চল 4 উইকেট হারিয়ে জিতে যায়। জীবন আবার 53 রানের একটা প্রচণ্ড ইনিংস খেলে। সেমিফাইনালে পশ্চিমাঞ্চলের কাছে টসে হারে পূর্বাঞ্চল। 294 রানে ছিল জীবনেরই 91। অনন্তর সঙ্গে সপ্তম উইকেটে 53 রান ওঠার পর জীবন রান আউট হয়েছিল। অরুণ সেন মাঠে গেছিলেন, কিন্তু নিজেকে ছেলের দৃষ্টির আড়ালে রাখেন। তিনি বুঝতে পারেন দোষটা ছিল অনন্তরই। দ্রুত দৌড়বার মতো পেশি ও ফুসফুসের ক্ষমতা তখন আর তার ছিল না বলেই অনন্ত দ্বিতীয় রান নিতে ইতস্তত করে জীবনকে ফেরত পাঠিয়েছিল। জীবন ক্রিজে ফিরতে পারেনি। রানটা কিন্তু নেওয়া সম্ভব ছিল। জীবনের পরপর 2টো সেঞ্চুরি পাওয়া আর হয়নি। অরুণ সেন ব্যথিত হন। পশ্চিমাঞ্চলের ইনিংস যখন 8 উইকেটে 211, তখন ম্যাচের সময় ফুরিয়ে যায়। ম্যাচের মীমাংসা হয়েছিল টস করে। অনন্ত 6টি উইকেট নিয়েছিল 60 রানে। বাড়ি ফিরে আসার 2 দিন পর বিকেলে অনন্ত অবাক হয়ে দেখল বাবা লোহার ভারী ভারী চাকতি, পুলি আর লোহার দড়ি কিনে আনলেন, আর একটা মোটা ক্যানভাসের ব্যাগ, যা পিঠে বেঁধে ছেলেরা বই নিয়ে স্কুলে যায়। সেদিন সন্ধ্যায় বাড়ির সবজি বাগানে স্টাম্প পুঁতে পিছনে জাল খাটিয়ে অনন্ত বল করতে শুরু করল। বাইরের ইলেকট্রিক আলোটা যথেষ্ট জোরালো নয়, তাই টেবিল ল্যাম্পটাও আনা হয়েছে। দৌড়ে আসার জন্য তাকে বাড়ির চৌহদ্দির বাইরে গিয়ে রাস্তার ওপার থেকে দৌড় শুরু করতে হচ্ছে। গুড লেন্থে অফ স্ট্যাম্পের 1 ফুট বাইরে খাতার একটা সাদা পাতা জমিতে চুলের কাঁটা দিয়ে আটকানো। 2টি মাত্র পুরনো বল। ওই কাগজে ফেলে বল কাট করিয়ে লেগ স্ট্যাম্পে মারতে হবে। প্রায় অন্ধকার রাস্তা দিয়ে 2টি লোক যাচ্ছিল। তারা থমকে পড়ল। দেখ দেখ কাণ্ডটা দেখ। কি দেখবো? ছেলেটার টেকা দিতে বল লাগানো? আরে না, জালের কাছে বোধহয় মা হবে। বল করিয়ে কেমন হাত ঘুরিয়ে ছুঁড়ে ফের পাঠাচ্ছে দেখ। সেবার ব্যাঙ্গালোর ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড
15 বছরের কম বয়সীদের জন্য 1 মাসের কোচিং ক্যাম্প করে। ভারতের নানা জায়গা থেকে 21টি ছেলে সেজন্য নির্বাচিত হয়। বাংলা থেকে শুধু অনন্ত। ট্রেনে মাদ্রাজ, সেখান থেকে ট্রেন বদল করে ব্যাঙ্গালোর। 2 রাত ট্রেনে থাকতে হবে। চিঠি দেবে তো? অনন্ত মায়ের মুখের দিকে তাকিয়ে শুধু হেসেছিল। ব্যাঙ্গালোর থেকে সে 4খানা চিঠি লিখেছিল। শেষ চিঠিতে সে বাবাকে লিখে, এখানে এসে আমার কী যে উপকার হলো সেটা সামনের সিজনেই আমি বুঝিয়ে দিতে পারবো। আমার 2-3টে ভুল শুধরে নিচ্ছি। পুরনো বলেও সুইং করাতে পারি দেখেই সবাই অবাক হয়েছে। আমি যখন বললাম রাতে বাড়ির বাগানে প্র্যাকটিস করি, ওরা তাই শুনে বিশ্বাস করতে পারছিল না। ভিডিও ফিল্মে বড় বড় বলারদের অ্যাকশন দেখলাম। লিলি, টমসন, হোল্ডিং, রবার্টস, হ্যাডলি, কপিল দেব, উইলিস, তাছাড়া টুরম্যান আর লিন্ডো ইয়ার্লেরও ক্লিপিং দেখেছি। পরপর 2টো ম্যাচ হলো, আমাদের মধ্যেই 2টো টিম করে। 2টোতে আমি 3 আর 5 মোট 8টা উইকেট নিয়েছি। উসমানি 2বার আমার অপোনেন্ট টিমে ছিল। 2বারই আমার অফ কাটার স্লিপে ক্যাচ দিয়ে LBW হয়ে আউট হয়েছে। ও আমার উপর বেশ চটেছে, এজন্য আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নিচ্ছে, কিন্তু আমি কি করতে পারি? শুনলাম ও নাকি বলেছে এরপর কোনো ম্যাচে পেলে আমার বল ছাতু করবে। উসমানের কিন্তু সত্যিই ভালো ব্যাট, স্টাইলিশও। মধ্যপ্রদেশে রঞ্জি টিমে এবার আসতো যদি না আঙুল ইঞ্জুরি হতো। টেস্টও খেলবেই। আর একজন পেসারকে আমার ভালো লাগলো, পাঞ্জাবের দেশরাজ আনোখা। আউট সুইংটা আমার থেকেও ভালো, বলের পেস আমারই মতো। ব্যাট করে খুব স্বচ্ছন্দে আর 6 মারতে ওস্তাদ। টেস্ট টিমে আমার জন্য এর সঙ্গেই আমাকে কম্পিট করতে হবে মনে হচ্ছে। এজন্য আমাকে ব্যাটিংয়ের উপর আরও জোর দিতে হবে। 2টো ম্যাচের প্রথমটায় আমার ব্যাট করার সুযোগ আসেনি, দ্বিতীয়টায় 23 নট আউট ছিলাম। আমি যে অনেকের থেকে ভালো ব্যাট করতে পারি সেটা এখানে প্রমাণ করা গেল না। তবে আমার একটা ম্যাচ খেলা হবে কর্ণাটকার ভেটারানদের সাথে। এই একটা ব্যাপারে আনোখা আমার থেকে এগিয়ে রয়েছে। ছেলেটা রাগ চটা কিন্তু সরল। আমার সঙ্গে ওর বন্ধুত্ব হয়ে গেছে। স্টেডিয়ামে আমাদের খাট 2টো পাশাপাশি। একদিন রাতে কথায় কথায় বলল প্রত্যেক ব্যাটসম্যানকে ও শত্রু বলে ভাবে, খেলার বাইরেও কোনো ব্যাটসম্যানের সঙ্গে বন্ধুত্ব পাতায় না। তাহলে নাকি ওদের সম্পর্কে মন নরম হয়ে যাবে। অদ্ভুত, তাই না? সবসময় ও ঘৃণা করে ব্যাটসম্যানদের। ওর যুক্তি হলো তাহলে বল করার সময় বাড়তি একটা তেজ ও পায়, কখনো ঝিমিয়ে পড়ে না। আমাকে পরামর্শ দিল, তুমিও হেড করো ব্যাটসম্যানদের। দেখছো তো তোমাকে কেমন হেড করে উসমানি, ওর ঠিক বদলা নেবে তোমাকে। আনোখাকে আমি বললাম, তুমি আমার রাইভাল। শুনে হো হো করে হাসলো। 4-5 বছরের মধ্যেই আমি টেস্ট বলে ওপেন করব, আর অন্য দিক থেকে করবে তুমি। আনোখার কথা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল। কি বিশ্বাস নিজের সম্পর্কে। এখানে খাঁটি চন্দন কাঠ পাওয়া যায়, চন্দন পাউডারও। কাঠে নানা রকম মজার মজার পুতুলও দোকানে দেখলাম। মার জন্য চন্দন কাঠ, পাউডার, ধূপ, আর তোমার জন্য পুতুল নিয়ে যাব। প্রিমিয়ারটা বাড়ির সামনে থামিয়ে একবার হর্ন বাজিয়ে জীবন জানিয়ে দিল সে এসেছে। চাতালের একধারে দেওয়ালে লাগানো পুলি টেনে অনন্ত তখন ব্যায়াম করছিল। নভেম্বরেও দরদর করে ঘাম ঝরছে তার গলা ঘাড় বেয়ে। কাঁধের এবং পিঠের ফুলে ওঠা পেশিগুলো ঘামে ছকছক করছে। হর্নের আওয়াজে তার ব্যায়াম বন্ধ হলো না। জীবন চাতালের সিঁড়িতে দাঁড়িয়ে মিনিটখানেক অপেক্ষা করল। আজকের খেলাটা দেখেছিস? প্রথম 1 ঘন্টা, তারপরেই লোডশেডিং হলো। আজকের রেজাল্ট জানিস? পুলি ছেড়ে দিয়ে 2 হাতের তালু ঘষতে ঘষতে অনন্ত উত্তর দিল, টি এর 40 মিনিটের কারেন্ট এলো। মাঝে কি হলো জানি না, তবে স্কোয়ারগুলো জানি। ফ্যান্টাস্টিক ম্যাচ হবে। গত সিজনে শিলিগুড়িতে একটা ক্রিকেট টুর্নামেন্টে অনন্ত ফাইনালে খেলতে গিয়েছিল সেখানকার এক ক্লাবের পক্ষে। করার ছিল তাতে একটা সাদা কালো টিভি সেট দিতে হবে। সে 8টা উইকেট 11 রানে পায়। বাকি 2 জন রান আউট হয়েছিল। সেটটা দালানে খাবারের টেবিলের পাশে রাখা। খাবারের সময় এবং বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া অন্য সময় সেট বন্ধই থাকে। দায়সারা লঘু ব্যাপার মাও ছেলের কেউ পছন্দ করেন না।
ম্যাচটাই শুধু নয়, মাঠের বাইরেও কিছু ফ্যান্টাস্টিক ব্যাপার হবে বলে মনে হচ্ছে। তুই আজকের আনন্দবাজারটা পড়েছিস? পড়েছি। তোর কি মনে হয় না বোর্ডের সঙ্গে প্লেয়ারদের একটা প্রচণ্ড গণ্ডগোল ঘনিয়ে আসছে? একটা এসপার ওসপার এবার হয়ে যাবে। পানিগ্রহী আর হরিহরনের কথা থেকে তাই তো মনে হচ্ছে। এই সিরিজে ওদের ট্রিট করবে বলেছে যখন, মনে হয় বোর্ড কিছু একটা করবে। কি করবে? আজ ইন্ডিয়া টিমের যা পারফরমেন্স, তাতে ওদের গায়ে হাত দিতে বোর্ড সাহস পাবে ভেবেছিস? খেলার এখনো 4 দিন বাকি। একটা লবঙ্গ দে। এই উইকেটে খেলা 5 দিন যাবে না, 3rd কি 4th ডে লাঞ্চ পর্যন্ত, তার বেশি নয়। কে জিতবে? পাঁচিল দিয়ে একটা সাদা বেড়াল গুটি গুটি যাচ্ছিল। অনন্ত সেটাকে ধরে নিয়ে এসে চেয়ারে বসল। ফুলুকে কোলে বসিয়ে তার গলা চুলকে দিতে দিতে বলল, ম্যাচটা এমন জায়গায় এসে আজ দাঁড়ালো, বলা শক্ত কে জিতবে। আমি চাইছি ইন্ডিয়া হারুক। সে কি? না না, আমি চাইছি জিতুক। না হারলে বোর্ড কোনো অ্যাকশনই নিতে পারবে না। সেজন্য দেশকে হারতে হবে? আরে একটা টেস্ট হারলে কিছু আসে যায় না। গন্ডা গন্ডা টেস্ট তো আমরা হেরেছি, তার সঙ্গে নয় আর একটা যোগ হবে। তাতে লাভ হবে এই যে প্লেয়াররা যেরকম ইনডিসিপ্লিনড হয়ে পড়েছে, বোর্ডকে পর্যন্ত জোট বেঁধে শাসাতে শুরু করেছে, সেটা তাহলে বন্ধ করা যাবে। আর এখনই বন্ধ না করলে এর জের পরের জেনারেশনগুলোকেও প্রভাবিত করবে। কিন্তু প্লেয়াররা যা চায় সেটা কি খুব অন্যায্য? টাকা? হ্যাঁ, তাদের ভাঙিয়ে লক্ষ লক্ষ নয়, কোটি টাকার উপর বোর্ড তহবিল করেছে। অবহিত তাদের দিয়ে টেস্ট ম্যাচ, বছরে 3টে করে সিরিজ খেলিয়েছে, অসংখ্য ওয়ানডে ইন্টারন্যাশনাল। মুখের রক্ত তুলে তারা টাকা এনে দিয়েছে বোর্ডকে। জীবন, আগে ক্রিকেটাররা কত বছর ধরে কটা করে টেস্ট খেলতো? এখনকার থেকে বেশি বছর ধরে কিন্তু কম টেস্ট। ব্র্যাডম্যানের কথা বাদই দিচ্ছি, 20 বছরে মাত্র 52টা। এমন উলি হবদের ফার্স্ট ক্লাস কেরিয়ার কত বছর ধরে বলতো? একজনের প্রায় 30 বছর করে। তার মধ্যে হেমন 85টা, উলি 64টা, হবস 61টা টেস্ট খেলেছে। আমাদের মার্চেন্ট, মুতোস, মাকড় হাজারেরাও কত বছর কটা টেস্ট খেলেছে। পঙ্কজ রায় 10 বছরে 42টা, ফারুকত 10 বছরে 31টা, মাকড় 12 বছরে মাত্র 44। হয়েছে, রেকর্ড চালানো বন্ধ করো। আমি মানছি এখনকার সুপারস্টাররা 10 বছরেই 70-80টা টেস্ট, 100-র উপর ওয়ানডে খেলে নিজেদের জ্বালিয়ে ছাই করে ফেলছে। কিন্তু এর সঙ্গে এইসব বিশৃঙ্খলা, নিয়ম ভেঙে ফেলা, ঔদ্ধত্য দেখানো সম্পর্কটা কি? খেলছে বেশি, টাকাও তেমনই বেশি পাচ্ছে। আনন্দবাজারের ওই লেখাটার এক জায়গায় রয়েছে যে প্লেয়াররা বিদ্রোহ করবে, বোর্ডকে চিঠি দিয়ে তারা জানাবে, ভারদেকে রোজ খবরের কাগজে লিখতে দিতেই হবে, নইলে ব্ল্যাকমেলিং। তাছাড়া আর কি? আমি তা মনে করি না। অনন্ত এই বলে ফুলুকে কোল থেকে নামিয়ে দিল। ছাড়া পেয়ে সে আড়মোড়া ভেঙে ল্যাজ তুলে গদাই লস্করি চালের ভিতরে চলে গেল। বোর্ড যদি শোষকের মতো কাজ করে, তার প্রতিবাদ হবে না? যদি সাহস থাকে, বোর্ড এদের বরখাস্ত করছে না কেন? হয়তো সময়ের অপেক্ষায় রয়েছে, আর সেই সময়টা বোধহয় ঘনিয়েও আসছে। অন্তু, তাহলে তোর সুযোগ এলেও আসতে পারে। কি বললি? আমার সুযোগ কি করে আসবে? 7-8 জন যদি বাদ পড়ে, তাহলে নেক্সট যারা জায়গা নেবার জন্য রয়েছে তাদের মধ্যে তুইও পড়িস। উসমানিয়ান নবর সই করেছে, ওরা থাকবে। মধ্যপ্রদেশ ছেড়ে উসমানী কর্ণাটকে এসে খুঁটি পেয়েছে হরিহরনকে। দুয়া আর কাপুরের জায়গায় আসবেন আনোখা আর তুই। দলীপ ট্রফিতে, ইরানি ট্রফিতে তোর এবারের পারফরমেন্স যথেষ্ট ভালো। রঞ্জিতে গতবার তোর 38টা উইকেট। কিন্তু আজ ইন্ডিয়ান বোলাররা যেভাবে হিট ব্যাক করছে, তাতে মনে হয়েছে তোর আর আশা নেই টেস্ট খেলার। কিন্তু এখানে আসার পথে মনে হলো আশা এখনও আছে যদি ইন্ডিয়া এই টেস্ট হারে। সেজন্যই আমি চাই ইন্ডিয়া হারুক। এই সময় রাস্তা থেকে একটি লোক চেঁচিয়ে বলল, এই যে বাড়িতেই আছিস দেখছি। আরে শচীনদা, আপনি? কি ব্যাপার? শচীনদা নামক টাক মাথা, ঘোর কৃষ্ণবর্ণ লম্বা লোকটি চাতালে উঠে চেয়ারে বসল। বান্ধব সমিতির সহসচিব গত 15 বছর ধরে। 2 বছর আগে একবার এসেছিল, আর আজ জীবনও রয়েছে দেখছি। আজ নেটে যাসনি? টিভি দেখবো বলে আর বেরোয়নি। কালও যাব না।
খেলাটা দেখতে হবে। খেলাটা জব্বর জমেছে, প্রথম দিনই 18টা উইকেট। চা খাওয়া। অনন্ত বাড়ির ভিতরে গেল। জীবন রাস্তার দিকে তাকিয়ে দূরে দেখল তনিমা আসছে। কালো পাড়ের সাদা তাঁতের শাড়ি, বুকের কাছে ধরা চামড়ার ব্যাগ, কালো ফ্রেমের চশমা, ছিপছিপে দীর্ঘ সমুন্নত দেহের গড়নের মধ্যে অনন্তর আদলটা খুব স্পষ্ট। সচিনদা, আপনাকে অনেকদিন পর দেখছি। আমিও তোমাকে। এই অ্যাক্সিডেন্টের পর তুমি আর একদিনও ময়দানে পা দাওনি। 3 বছর বোধহয়। কপাল। অনন্ত ভিতর থেকে বেরিয়ে এলো। কপাল প্রসঙ্গটা যাতে না গড়ায় তাই জীবন তাড়াতাড়ি বলল, সচিনদা, আজ খেলা দেখলেন? দেখবো কোত্থেকে? অফিসে কি টিভি আছে? আপনার কি মনে হয় পিচ আন্ডার প্রিপেয়ার্ড না একেবারেই আনপ্রিপেয়ার্ড? কে জানে কি করেছে। এই সময় তনিমা বাড়িতে ঢুকলেন। জীবন দাঁড়িয়ে উঠল। মা ভালো আছেন? হ্যাঁ, বলছিলেন আপনি কবে আসবেন? যাব, সময় আগে যেমন ছিল এখন তো আর ঠিক ততটা পাই না। যাব একদিন। তনিমা ভিতরে গেলেন। স্বামী মারা যাওয়ার পর আর্থিক অনটনে পড়েছিলেন। সেটা কাটাতে প্রাইভেট কোচিং শুরু করেছেন। 2টি মেয়েকে তাদের বাড়িতে গিয়ে সপ্তাহে 2 দিন পড়ান। আর 5টি ছেলে মেয়েকে নিয়ে সন্ধ্যায় এই চাতালেই শতরঞ্জি পেতে বসেন সপ্তাহে 4 দিন। সকালে তিনি অনন্তর পড়ায় সাহায্য করেন। সামনের বছর সে বিএসসি ডিগ্রি পরীক্ষায় বসবে। অনন্ত ভিতরে গেল এবং ট্রে হাতে ফিরল। চায়ের সঙ্গে রয়েছে চানাচুর। নারায়ণদা কেন ডেকেছেন কিছুই তো বুঝতে পারছি না। অনন্ত দুজনের মুখের দিকে তাকালো। শ্যামবাজার মোড়ে শচীনদাকে নামিয়ে দিয়ে বাড়ি ফিরেই টেলিফোন ডিরেক্টরি থেকে নম্বর নিয়ে জীবন ফোন করল নারায়ণ সরকারের বাড়িতে। আজ সকালে দিল্লি থেকে হরিহরন ফোন করেছিল। অনন্তকে অতি অবশ্যই হায়দ্রাবাদ যেতে বলেছে। ওখানে আন্ডার 25 এর সঙ্গে অস্ট্রেলিয়ানদের খেলা। হ্যাঁ, এই টেস্টের 3 দিন পর। টেস্ট যেদিন দিল্লিতে শেষ হচ্ছে সেই দিনই অনন্ত যেন হায়দ্রাবাদ পৌঁছয়। হ্যাঁ, প্লেনের টিকিট আজই করিয়ে রেখেছি। কাল এসে যেন নিয়ে যায়। হঠাৎ এমার্জেন্সি কল, ব্যাপার কি? টিম তো 7 দিন আগেই অ্যানাউন্সড হয়ে গেছে। 14 জনে অন্তু নেই। তাহলে এখন অদল বদল করতে পারে শুধু সিলেকশন কমিটির চেয়ারম্যান। বোর্ড সেক্রেটারির কি সে ক্ষমতা আছে? আছে কি নেই সেসব প্রশ্ন এখন অবান্তর। বোর্ড চাইলে সিলেকশন কমিটি আমাকেও খেলাতে পারে। কিছু একটা উদ্দেশ্য নিয়েই অনন্তকে ডেকেছে। কথা বলে যা মনে হলো বোর্ড কিছু একটা করতে যাচ্ছে। হরিহরন বারবার বলল, this under 25 match will be very very crucial for us and also for some of the youngsters if they can come out with flying colors. হ্যাঁ, এর থেকে আর বেশি কিছু বললো না। তবে আমার মনে হয় বোর্ড এবার চরম কোনো ব্যবস্থা নেবে। গোটা টিমকে স্যাক করবে। ওধারে কয়েক সেকেন্ডের নীরবতা জীবনের হৃৎপিণ্ডকে টেনে গলার কাছে নিয়ে এলো। প্রথম দিনের খেলা সম্পর্কে ভারত অধিনায়ক ভারতের বক্তব্য ইন্টারন্যাশনাল ফিচার্সের মাধ্যমে ভারতের কয়েকটি খবরের কাগজে ছাপা হলো। শুরুতে বিস্ময় প্রকাশ, পিচের খামখেয়ালির কারণ দর্শাতে না পারার জন্য অসহায়তাকে জানিয়ে মৃদু সমালোচনা নিজের ব্যাটসম্যানদের, প্রশংসা লটন্য ব্রাইটকে। তারপরের ম্যাচে ভারতকে ফিরিয়ে আনতে দুয়া ও কাপুরের চেষ্টার জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে দ্বিতীয় দিন ভারতকে খুব মন দিয়ে ও সাহস করে ব্যাট করতে হবে এটা মনে করিয়ে দিয়ে অবশেষে ভারদে আশা করেছে উইকেটের অবনতি ঘটবে। অস্ট্রেলীয়দের তাহলে স্পিনের মোকাবিলা করতে হবে চতুর্থ ইনিংসে এবং তারা যে ধারাদ্ধার ও পুষ্করণার মতো ওয়ার্ল্ড ক্লাস ল্যাটার স্পিনার ও ফরজনদের মতো ক্লাসিক অফ স্পিনারকে সামলাতে হিমশিম খাবে সেটা না বললেও চলে। ভারতের এখন টার্গেট অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস 150-র মধ্যে বেঁধে ফেলে কমপক্ষে 225 রানে দ্বিতীয় ইনিংসে নিজেদের এগিয়ে দেওয়া।
অস্ট্রেলীয়দের এই উইকেটের চতুর্থ ইনিংসে স্পিনাররা 200 রানের মধ্যে শেষ করে দিতে পারবে। জীবন জানে ভার্দের ম্যাচ লেখাটা যতই বোকার মতো হোক, লোকটা কিন্তু মোটেই তা নয়। 80টার বেশি টেস্ট খেলেছে, সুতরাং খুব ভালোই জানে 225 রানের লিড নেওয়া এই উইকেটে খুবই শক্ত কাজ। কিন্তু এমনভাবে লিখেছে যেন ইচ্ছে করলেই করে ফেলা যায়, যদি ভারতীয় ব্যাটসম্যানদের অ্যাপ্লিকেশনটা আর একটু বেশি হয়। কিন্তু জীবনকে ধাঁধায় ফেলল যে ব্যাপারটি, সেটি হলো এমন একটা লেখার কি খুবই দরকার আছে ভারত অধিনায়কের? অতি সাধারণ মানের ম্যাচ রিপোর্ট যেন বিপক্ষ অধিনায়করা লিখে চাপ সৃষ্টি করতে পারে, যদি তাহলে ভারতের অধিনায়কই বা লিখবে না কেন? এই যুক্তির পক্ষে কোনো সমর্থনই সে ভারতের লেখায় খুঁজে পেল না। রিচার্ড বোলান কোথায় কোন কাগজে লিখে চাপ সৃষ্টি করেছে কিনা জীবন তা এখনো জানে না, কিন্তু ভারদে যে বোর্ডের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, পারো তো ব্যবস্থা নাও, এটা সে এবং সারা দেশই জেনে গেল। কাগজে আর একটা ছোট্ট খবর তার চোখে পড়ল। বিরতি দিবসে ভারদের লেখা দ্বিতীয় বইটির আনুষ্ঠানিক বিক্রি শুরু হবে। তাতে নাকি কয়েকজন সহ খেলোয়াড় ও বোর্ড সম্পর্কে তিক্ত কিছু মন্তব্য আছে বলে জানা গেছে। আজও জীবন টিভি সেটের সামনে কাগজ কলম নিয়ে বসল। তার উৎকণ্ঠা লটন বা ব্রাইটকে নিয়ে নয়, ভারত দ্বিতীয় ইনিংসে 150-র মধ্যে আউট হোক, এটাই সে চায়। সারা দেশ হতাশ হোক, বিরক্ত হোক ভারতের এই দলটা সম্পর্কে, ক্রিকেট বোর্ড বরখাস্ত করুক দলটাকে, তাহলে 69 টেস্ট খেলার সুযোগ আসবে। খুব সহজ ও সরল তার অঙ্কটা, কিন্তু তার আগে হায়দ্রাবাদি ম্যাচটা ওকে উতরোতে হবে। ওটাই ওর জীবনের বড় ট্রায়াল। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গেল 128 রানে, রজার্স 48, নট আউট থেকে গেল। ভারত পিছিয়ে রইল 54 রানে। শেষ উইকেট দুটি নিয়েছে দুয়া। তার বোলিং দাঁড়ালো 55 রানে 6 উইকেট, 14.1 ওভার বল করে। ওকে সামনে রেখে তালি দিতে দিতে ভারত দল মাঠ থেকে বেরোল। 6 রানের মধ্যেই ড্রেসিং রুমে ফিরে এলো পিল্লাই আর উসমান। লটনের তৃতীয় ওভারে দুজনেই বোল্ড হল ইয়ার্কারে। নবর আর ভারদে লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট পড়তে দেয়নি। 2 উইকেটে 66। সব থেকে অবাক হবার মতো ব্যাপার, উইকেট একেবারে স্বাভাবিক। ফিরোজ শাহ কোটলার চিরন্তন রীতি বজায় রেখে অলস ঘুমে মগ্ন। কেউ বিশ্বাসই করবে না, এই উইকেটেই 24 ঘন্টা আগে ভারত লাঞ্চে ছিল 7 উইকেটে 58। ক্রিকেট কিচ্ছু বলা যায় না, 70-এও অল আউট হয়ে যেতে পারে। লাঞ্চের পর নবর স্ট্রেট ড্রাইভে 3 রান পেয়ে লটনের পরের বলে গালিতে ক্যাচ দিয়ে ফিরে গেল। 76 বল খেলে 40 রান করেছে। ভারদে তখন 18 রানে। 3 ওভার পর পুষ্করণা প্রথম স্লিপে ধরা পড়ল ব্রাইটের বলে। 82 রানে 4 উইকেট, ভারদে 26 রানে। ধীরে ধীরে সে নিজেকে থিতু করছে, ব্যস্ততা নেই। উইকেটের এবং বোলিংয়ের ঝাঁঝ মরে গেছে। বড় রান পাবার গন্ধ পেয়েছে ভারতে। তাছাড়া টেস্ট ক্রিকেটে নিজের 5000 রান পূর্ণ করার সম্মানটাও আর 2 কদম দূরে অপেক্ষা করছে। ভারদেকে এখন আউট করতে হলে অসম্ভব ভালো বল দরকার। অ্যামরোজকে অফ ড্রাইভে বাউন্ডারিতে পাঠিয়ে ভারদে 39 রানে পৌঁছে হাততালি পেল। 5000 রান পূর্ণ হল। পরের বলে 1 রান নিয়ে সে ভোজানিকে আনলো অ্যামরোজের সামনে। ম্যাচের বিবরণ দেওয়া বন্ধ করে বিশেষজ্ঞ লোকটি তখন ভারদের ব্যাটিংয়ের গুণাবলী জানাতে ব্যস্ত। তার মধ্যেই হঠাৎ চমকে উঠে বললেন, ভোজানির মুখে বল লেগেছে। জীবন দেখল ফিল্ডাররা ছুটে গেছে। ভোজানি মাটিতে শুয়ে, তাকে ঘিরে একটা জটলা। হাত নেড়ে কয়েকজন ডাকছে। ডাক্তার ছুটে গেল, সঙ্গে আরও 2 জন। মুখে রুমাল চেপে ধরে ভোজানিকে মাঠের বাইরে আনা হচ্ছে। বোর্ডে তখন ওর রান 10, ভারতের 105। এই ম্যাচে আর ব্যাট করতে পারবে কিনা সেটা এখন বলা যাচ্ছে না। তাকে নিয়ে 5 জন ভারতীয় মাঠ ছেড়ে এলো। কাপুর ব্যাট করতে নামার 2 ওভার পরই চায়ের জন্য বিরতি হলো। ঝড়ের গতিতে কাপুর 44 রান করে এলবিডব্লিউ হলো। ভারদে তখন 61-তে।
দ্বিতীয় ইনিংসে ভারত সেই সময় 124 রানে এগিয়ে। গুপ্তার ব্যাটিং থেকেই বোঝা গেল উইকেট যদি আবার আড়ামোড়া না ভাঙে তাহলে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা বিপন্ন হবে না। 210 রানে 5 উইকেট দ্বিতীয় দিনের শেষে। ভার্দে 200 বল খেলে 74, গুপ্তা 18। ভারত 156 রানে এগিয়ে। কমেন্টেটর জানালেন, ভুজা নির্বাচকের নিচে 7টা সেলাই হয়েছে, আর ভাঙেনি। কাল বিশ্রাম দিন, পরশু দরকার হলে ব্যাট করব। খেলার তৃতীয় দিনে লাঞ্চের 1 ঘন্টা পর ভারতের দ্বিতীয় ইনিংস 328 রানে শেষ হলো। অস্ট্রেলিয়াকে ম্যাচ জিততে হলে 275 রান তুলতে হবে। সময় আছে 1.5 দিন। তারা জিততেও পারে, হারতেও পারে। ভার্দে সেঞ্চুরি করেছে। 102-এ পৌঁছে অ্যামরোজের শর্ট পিচ বল মিড উইকেটের হাতে পাঠায় পুল করে। ফেরার সময় ক্যামেরা তার মুখটা কিছুক্ষণ ধরেছিল। জীবনের মনে হলো উদ্বেগের ছায়া মুখে পড়েছে। পুলটার সময় বিচারে ভুল হয়েছিল, কারণ উইকেট ঝিমিয়ে মন্থর হয়ে গেছে। বলটা প্রত্যাশা মতো গতিতে আসেনি, ওঠেওনি। ভার্দের মুখে মনে হলো যেন প্রশ্ন। তার আগে খবরের কাগজে সংবাদ হলো ভার্দের বইয়ের কয়েকটা প্যারাগ্রাফ। তাতে সে এক জায়গায় লিখেছে, ক্রিকেটারদের দমিয়ে রাখার, শাসন করার নতুন নতুন উদ্ভাবনী কৌশল আবিষ্কার করতেই বোর্ডের কর্তারা যাবতীয় শক্তি ও সময় ব্যয় করেন। খেলোয়াড়দের লেখালেখি, লোগো পড়া, এসব নাকি ক্রিকেটের মর্যাদা ও গুণের হানি হচ্ছে। আসলে লোগো নিয়ে মাথা ব্যথার কারণ হলো খেলোয়াড়রা বিশেষ কোনো কোম্পানির লোগো পড়লে অন্য স্পন্সররা তেমন উৎসাহিত হন না। এতে বোর্ড ও আয়োজক সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত হয়, ফলে টিভি কর্তৃপক্ষ চাপ সৃষ্টি করে। টেনিসের দিকে একবার তাকান তো আমাদের বোর্ড কর্তারা। উইম্বলডনে খেলোয়াড়রা যে হারে লোগো ব্যবহার করেছেন তাতে গোটা ব্যাপারটাকে একটা ইন্ডাস্ট্রি বললেও অত্যুক্তি হয় না। টেনিসের জন্য এক নিয়ম আর ক্রিকেটের জন্য অন্য, এটা কখনোই মেনে নেওয়া যায় না। তাছাড়া কাউন্টি ক্রিকেটে খেলোয়াড়রা যখন যথেচ্ছ লোগো ব্যবহার করছে, তখন টেস্ট খেলায় কেন তা পারবে না? এই সহজ যুক্তিও বোর্ডের কর্তাদের নিরেট কিন্তু প্যাঁচালো মাথায় ঢোকানো শক্ত। এতে প্রশাসকরা তো ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাহলে খেলোয়াড়দের উপর এই অবিচার চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? 4 বছর আগে একবার টেস্ট দল থেকে বাদ পড়ার প্রসঙ্গটি তুলে ভার্দে তার বইয়ে এক জায়গায় লিখেছে, আমাদের জাতীয় দল গড়ার জন্য যে লোকগুলি টেবিলে বসে বিজ্ঞ কথাবার্তা বলে তারা একটা ভাঁড় ছাড়া আর কিছু নয়। ওদের সার্কাসে গিয়ে লোক হাসানোর কাজ নেওয়া উচিত। আরেক জায়গায় সে মন্তব্য করেছে, দলের অনেক সিনিয়র খেলোয়াড়ই ম্যাচ নিয়ে চিন্তা করার চেয়েও বেশি চিন্তা করে নিজেদের স্বার্থ নিয়ে। কাপুর এবং পিল্লাই কদাচিৎ টিম মিটিংয়ে আসতো, মাঠেও এরা আমার সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী ছিল না। গতবার ইংল্যান্ড সফরে হেডিংলি টেস্টের 5ম দিনে হাতে 6 উইকেট নিয়ে যখন জিততে 57 রান বাকি, পিল্লাই ও কাপুর যখন বোলিংয়ের মাথায় চড়ে বসেছে, তখনই দুজন বিস্ময়কর 2টি বাজে স্ট্রোক নিয়ে আউট হয়ে ফিরে আসে। আমরা 16 রানে তৃতীয় টেস্ট ম্যাচটি হারি। আমার স্থির বিশ্বাস ওরা দুজন যদি অমনভাবে আত্মহত্যা না করত, তাহলে পরের ব্যাটসম্যানরা ঘাবড়ে যেত না। 6 উইকেটেই ভারত জিতত। ইংল্যান্ডে ভার্দে ওই সিরিজেই স্টিফেন রাইফের সঙ্গে মাঠের তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিল ওভালে, 4র্থ টেস্ট ম্যাচের 4র্থ দিনে। ইংল্যান্ডের রবার্টসনের ব্যাট প্যাড ক্যাচের আবেদন রাইফ নাকচ করে দিলে ভার্দে সিলি মিডন থেকে বোলার ধারাদ্ধারকে লক্ষ্য করে বলে, বাহ, চমৎকার আম্পায়ারিংই বটে। ভারতীয় ব্যাটসম্যান হলে আঙুলটা ঠিকই উঠে যেত। বোল্ড না করলে দেড় আউট করা যাবে না। দুজনের কথা রাইফের কানে গিয়েছে। তিনিও চটে গিয়ে বলে ফেললেন, ব্লাডি চিটার্স, ইউ ইন্ডিয়ান্স। ভার্দে লিখেছে, তারপর আর মেজাজ ঠিক রাখা সম্ভব হলো না। ভারতীয়দের চিট বলাটা আমার কাছে কল্পনাতীত অভিযোগ, স্বপ্নেরও অগোচরে। আমিও পাল্টা কিছু কথা তাকে বলি। এরপরই ঝড় উঠল। পরদিন সকালে রাইফ জানালেন, আমি লিখিতভাবে ক্ষমা না চাইলে তিনি মাঠেই নামবেন না।
আমিও বললাম ক্ষমা চাইতে রাজি যদি রাইফও ক্ষমা চেয়ে চিঠি দেন, কিন্তু টিসিসিবি তাদের আম্পায়ারের পক্ষই নিল। পঞ্চম দিনের খেলা বন্ধ রইল। ইতিমধ্যে ভারতীয় দলের ম্যানেজার ফোনে যোগাযোগ করলেন ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে। দিল্লির সাউথ ব্লকও খোঁজখবর শুরু করলো লন্ডনে আমাদের হাই কমিশনারের কাছে। হাই কমিশনার ডেকে পাঠালেন আমাদের ম্যানেজারকে। আমি প্রমাদ গুনলাম। ম্যানেজার ফিরে এলেন মুখ লাল করে, বললেন, যে কোনো মূল্যেই হোক খেলা চালু করাতে হবে। দিল্লির বিদেশ দপ্তর থেকে কড়া নির্দেশ এসেছে। শেষ পর্যন্ত মূল্যটা দিতে হলো ভারত অধিনায়ককেই, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে। পরদিন সকালে রাইফের হাতে চিঠিটা দিলাম খেলা শুরুর 40 মিনিট আগে। জবরদস্তি আমাকে দিয়ে এটা করানো হলো। ঘটনাটা আমাকে চুরমার করে দেয়। আমি মনে প্রাণে বোর্ডের সমর্থন চেয়েছিলাম, কিন্তু পাইনি। ভেবেছিলাম মাঠে নামবো না, পদত্যাগই করব, কিন্তু এটাও জানি আমি মাঠে না নামলে দলের একজনও মাঠে নামবে না। সবাই জিদ ধরে সেদিন আমার পিছনে দাঁড়ায়। তারা সবাই একযোগে বিবৃতিও দেয় আমাকে সমর্থন করে। তবু আমি পদত্যাগ না করে মাঠে নামি। না নামলে রাইফেরই নৈতিক জয় হতো। খেলাটা শুরু হলো এবং বিরক্তিকর ড্র হলো। ভেবেছিলাম আমাদের বোর্ড নিশ্চয়ই কিছু ব্যবস্থা নেবে, কিন্তু নেয়নি। আমাকে অপমান হজম করতে হলো। আনন্দবাজারের স্টাফ রিপোর্টার ভারদের বই থেকে উদ্ধৃতিগুলো দিয়ে মন্তব্য করেছেন। ভারতীয় ক্রিকেটারদের এই বিবৃতি নজিরবিহীন ঘটনা তো বটেই, সেই সঙ্গে চুক্তি বিরোধীও। ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি অনুযায়ী এটা তাঁরা করতে পারেন না। আর অপমান হজম করার কথা ভারদের লিখেছেন বটে, কিন্তু হজমটা কোন হজমি বড়ি দিয়ে করানো হলো সেটা আর লেখেননি। ওই ঘটনার দুদিন পরই বোর্ডের প্রেসিডেন্ট ও কোষাধ্যক্ষ লন্ডনে উড়ে গিয়ে ভারতীয় দলের সঙ্গে বসে কথা বলেন। ঝিমিয়ে পড়া দলের মনোবল ফেরাতে তাঁরা দলের প্রত্যেককে বাড়তি 5,000 টাকা দেবার কথা বলেন। ভার থেকে 15,000 টাকা। কয়েকজন খেলোয়াড় টাকা নিতে আপত্তি জানিয়ে বলেছিলেন, এটা তো ঘুষেরই শামিল, আমরা টাকা নয়, সম্মান পুনরুদ্ধার চাই। কিন্তু বেশিরভাগের ইচ্ছের কাছে তাদের নতি স্বীকার করতে হয়। ভারদেও 15,000 টাকা হজম করেন। ভারতের বইটি এখানে বোমার মতোই ফেটেছে। চারিদিকে কানাঘুষো, কিন্তু কেউ কোনো কথা বলতে চাইছেন না। সবার মুখেই চাবি আটা। যাকেই জিজ্ঞাসা করি বলছেন এখনো পড়ে ওঠা হয়নি। মুখ দেখে অবশ্য বুঝতে অসুবিধা হয় না, ঠিকই পড়েছেন, হয়তো 2-3 বারও। আভাস পেলাম বোর্ডে 3-4 জন বড় কর্তা আজ বা কালই সলা পরামর্শ করতে বসবেন। ভারদেকে ওরা ম্যাচ শেষ হলেই শোকজ চিঠি ধরাবেন খবরের কাগজে কলাম লেখার জন্য। সেই সঙ্গে নতুন চুক্তিপত্র আবার খেলোয়াড়দের দিয়ে বলা হবে সই করতে। যেসব শর্ত ওরা কেটে দিয়ে সই করেছিল সেগুলো এই নতুন চুক্তিপত্রে আবার রাখা হবে। যদি সই করতে ওরা রাজি না হয়, বোর্ড তাহলে এবার চরম ব্যবস্থা নিতে পিছুপা হবেন না। মনে হচ্ছে এবার একটা শো ডাউন হবেই। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া রান দাঁড়ালো 2 জন ওপেনারকে হারিয়ে 80। চতুর্থ দিন সকালে 6ষ্ঠ ওভারে নাইট ওয়াচম্যান গোল্ডি তার 40 মিনিটের ইনিংস শেষ করল মাত্র 1 রান করে। অস্ট্রেলিয়া তখন 91 রান, 3টি উইকেটই পেয়েছে ফারজান্দ। কিন্তু টেস্ট ম্যাচে 11টি শূন্য পাওয়া গোল্ডি 38 বল খেলে গেল। উইকেট থেকে ফারজান্দের বল যেভাবে ব্যাটসম্যানদের কাছে আসছে তাতে অস্ট্রেলিয়ার ধসে পড়ার আশঙ্কা নেই। বোলার নামল এবং 2 ওভারের মধ্যেই তার ইচ্ছাটা সে জানিয়ে দিল। সেটা হলো লাঞ্চের পর ঘণ্টাখানেকের মধ্যে সে দল নিয়ে হোটেলে রওনা হতে চায়। মিন্টার 31 রান করে কাপুরের বলে কভারে ক্যাচ দিয়ে ফিরে যেতে ব্রাইট নামল। বোলানের তখন 14। অস্ট্রেলিয়া 111 রানের 4 উইকেট। 20 ওভার পর লাঞ্চ। বোলান 52, ব্রাইট 44। অস্ট্রেলিয়া যখন জয় থেকে মাত্র 79 রান দূরে। লাঞ্চের পর চতুর্থ ওভারে ফারজান তার চতুর্থ শিকার পেল ব্রাইটকে। অস্ট্রেলিয়া 5 উইকেটে 203। এরপর উডফোর্ডকে নিয়ে 1 ঘন্টা পর
বোলান ড্রেসিং রুমে ফিরে এলো। সঙ্গে অপরাজিত 108 রান, উডফোর্ডও অপরাজিত 13। ফরজান্দ এবং পুষ্করণার বোলিংকে স্কুল ম্যাচের স্তরে নামিয়ে দিয়ে 16টি বাউন্ডারি মেরে 3 ঘন্টায় বোলান তার সেঞ্চুরিটি তুলে নিয়ে যখন দুহাত আকাশের দিকে তুলে ঝাঁকালো, জীবন তখন বোধহয় বোলানের থেকেও খুশি ভরে মন্থর গতিতে কলম চালিয়ে লিখল, ম্যাচটা বেরিয়ে গেল, তুই বোধহয় খেলছিস। অস্ট্রেলিয়া 5 উইকেটেই জিতল, 1.5 দিন হাতে রেখে। প্লেনের টিকিটটা এনেছিস? হ্যাঁ, ফ্লাইট কাল দুপুরে। আমি তোকে বাড়ি থেকে তুলে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবো। আজকের কাগজ পড়েছিস? ভারতের বই সম্পর্কে লেখাটা? হ্যাঁ, ভারতের ক্রিকেটে যা ঘটেনি এবার তাই ঘটবে। কি ঘটবে? সেদিন যা বলেছিলাম, সময় ঘনিয়ে এসেছে। ভারদেকে যদি শোকজ করে আর ওকে সামনে রেখে টিম যদি বিদ্রোহ করে, তাহলে বোর্ড চ্যালেঞ্জটা নেবে। বোর্ডের এত সাহস হবে কি? হবে। আজকের রেজাল্টই সাহসটা দেবে। তবে আমার মনে হয় বোম্বাই আর ব্যাঙ্গালোর টেস্ট পর্যন্ত টানাটানিটা চলবে। কেন চলবে জানিস? এই অস্ট্রেলিয়া টিমের কাছে আরও 2 টেস্ট ইন্ডিয়া হারবে। হ্যাঁ, হারবে। টিভির একটা সুবিধে কি জানিস? ক্লোজ আপে মুখের ভাব খুঁটিয়ে দেখার সুযোগ করে দেয়। তুই আমাদের প্লেয়ারদের মুখগুলো লক্ষ্য করেছিস কি? করেছি। মনে হচ্ছিল কেউ খেলতে চায় না। তার কারণ গোটা টিমটাই ডিস্টার্ব। স্পিরিট বলে কোনো জিনিসই নেই। মনে হচ্ছিল সব ভাড়াটে সৈনিক। এরা কোনো টেস্টই এই সিরিজে জিততে পারবে না। এদের বিরুদ্ধে জনমত তৈরি হওয়ারই শুধু অপেক্ষা। নারায়ণ সরকারকে ফোন করেছিলাম। হরিহরন ওকে বলেছে হায়দ্রাবাদের ম্যাচটা বোর্ডের কাছে খুব ক্রুশিয়াল। তার মানে বোর্ড প্লেয়ার দেখে নিতে চাইছে রিপ্লেস করার জন্য। তোকে যখন ডেকেছে আর আমার কোনো সন্দেহ নেই। অন্তু, তুই আর যাকেই নিরাশ করিস, তোর বাবাকে করিস না। উনি প্রাণ ঢেলে দিয়েছিলেন তোকে ক্রিকেটার করে তোলার জন্য। ওকে শান্তি দিস। জীবন তার দীর্ঘ সংলাপ থামালো। ওধার থেকে কোনো সাড়া নেই। কাল 2:45 তোর ফ্লাইট। আমি 1টা থেকে 1:15 মধ্যে পৌঁছচ্ছি, ঠিক আছে? অনন্ত জীবন দমদম এয়ারপোর্টে পৌঁছলো 2টোয়। পথে অনন্ত বলে, এই প্লেনে চড়ে যাওয়াটা খুব বাজে ব্যাপার। কেন? কত সময় বাঁচে জানিস? ট্রেনের 24 ঘন্টার পথ 2 ঘন্টায় চলে যায়। তা জানি, কিন্তু আমার কেমন যেন ভয় করে। ভয়? জীবন এমন কথা অন্তুর মুখে প্রথম শুনছে। বুকের মধ্যে কীরকম হয়, কে যেন খামচে ধরে কলজেটা, শিরশির করে সারা শরীর। খালি মনে হয় প্লেনটা যদি পড়ে যায়। ও হন্তু, পুরুষ মানুষের এসব ভয় থাকতে নেই। তুই একাই কি প্লেনে যাচ্ছিস? আরও 100 মানুষ তোর সঙ্গে রয়েছে, বুড়ো বাচ্চা। জীবন বাঁ হাত দিয়ে অন্তুর উরুতে চাপড় মারল। অন্তু সন্তর্পণে আর চোখে জীবনের বাঁ হাতের দিকে তাকালো। চামড়ার নিচে মোটা 3-4টে শিরা, তার মধ্য দিয়ে রক্ত বইছে। ঈষৎ গোলাপি নখ, চমৎকার লম্বা আঙুল, চওড়া কবজি, আর অন্য হাত যেটা স্টিয়ারিংয়ে, সেখানেও আঙুল কবজি রয়েছে, কিন্তু তার বুকের মধ্যে কলজেটা কি যেন খামচে ধরল। আমার জন্য, আমার জন্য, মনে মনে সে বলল। অনন্ত লাইন দিয়ে বোর্ডিং পাস এবং সুটকেস জমা দেওয়ার কুপনটা সংগ্রহ করার কিছুক্ষণ পরই লাউডস্পিকারে ঘোষণা হলো, হায়দ্রাবাদের যাত্রীরা সিকিউরিটি চেকের জন্য এগোন। পুরুষ ও মেয়েদের জন্য মাত্র 1টি করে দরজা, সেখানেও লাইন পড়ে গেছে। ওই দেখুন, তোর থেকে অনেক ছোট। লাইনে দাঁড়িয়ে 4-5 বছরের একটি শিশু। জীবনের দিকে ভর্ৎসনার দৃষ্টিতে অনন্ত তাকালো। পিছনে লাগার একটা অজুহাত জীবন পেয়ে গেছে। ভয় কি জিনিস সেটা বোঝার মতো বয়স ওর হয়নি। তোর বুঝি হয়েছে? অনন্ত মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, জবাব না দিয়ে। মানুষের সারিটা ধীরে ধীরে এগোচ্ছে। জীবন ওর সঙ্গে সঙ্গে সিকিউরিটি চেকিংয়ের দরজা পর্যন্ত এলো। অনন্ত যখন দরজা দিয়ে ঢুকতে যাবে, জীবন তখন বলল, অন্তু, একটা কথা বলবো? বল। একটু নিচু হ না, তুই বড্ড লম্বা। ছ্যাঁত করে উঠল অনন্তর বুকের মধ্যে। কে যেন তার কলজেটা খামচে ধরল। মোটরের হেডলাইটের আলো,
রাস্তার মাঝে উল্টানো আরশোলার মতো স্কুটারটা পড়ে রয়েছে। জীবন বাঁ হাতে ভর দিয়ে নিজেকে ওঠাবার চেষ্টা করছে। বন্ধু, তুই বড্ড লম্বা, নিচু হ। অনন্ত ঝুঁকল। তারপর সেই কথাটা। আমার আর টেস্ট খেলা হবে না রে। তখন কি কথাটা যেন সে জীবনকে বলেছিল? না, নিচু হব না, তুই বল। জীবন প্রায় স্বগতোক্তির মতো বলল, আমার মন বলছে তুই টেস্ট খেলবি। চলুন চলুন, লাইনটা দাঁড়িয়ে গেছে। অনন্ত দরজা পেরিয়ে ভিতরে ঢুকে গেল। আর একবারও সে পিছন ফিরে তাকালো না। তাকালে দেখতে পেত জীবন তার ডান হাতটা পিছনে লুকিয়ে বাঁ হাত নাড়িয়ে তাকে বিদায় জানাচ্ছে। 25 বছরের কম বয়সীরা প্রায় হেরে যাচ্ছিল, যদি না ফলোঅনের উসমানি অসাধারণ দৃঢ়তা দেখাত। প্রথম টেস্টের পরই অস্ট্রেলিয়ার টেস্ট দলের সিনিয়র 4 জন আগ্রায় তাজমহল দেখে ফিরে 3 জন দিল্লিতে কাটিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলার জন্য কানপুরে যায়। হায়দ্রাবাদের ম্যাচটিকে তারা গুরুত্ব দেয়নি। হোটেলে চেক ইন করে অনন্ত রিসেপশনিস্টের কাছে খোঁজ নেয় কে তার রুমমেট। দেশরাজ আনোখার নাম শুনে সে স্বস্তি বোধ করে। ঘরের চাবি বোর্ডে ঝোলানো নেই, তার মানে ঘরের লকের কাছে রয়েছে, অর্থাৎ আনোখা ঘরেই আছে। আরে ইয়ার, তুমি আগে অনেক দিন পর দেখা হলো, প্রায় 1 বছর, তাই না? 10 মাস। জানুয়ারিতে চণ্ডীগড়ে পাঞ্জাবের সঙ্গে রঞ্জি কোয়ার্টার ফাইনাল খেলায় দুজনের শেষবার দেখা হয়েছিল। ম্যাচে 7টা উইকেট অনন্ত পায়, কিন্তু প্রথম ইনিংসে এগিয়ে থাকা পাঞ্জাব জেতে। আনোকা পেয়েছিল 11 উইকেট। চা খাবে? হ্যাঁ, কাল সকালেই প্র্যাকটিস। 10টায়। 2.5 ঘন্টা প্র্যাকটিস শেষে অধিনায়ক উসমানি জানিয়ে দেয় আবার 4টের সময় দ্বিতীয় দফা প্র্যাকটিস হবে। এখানে এসে অনন্তর সঙ্গে উসমানির প্রথম দেখা রাতে খাবার টেবিলে। শুধু একবার তাকিয়ে হ্যালো বলা ছাড়া উসমানি আর কোনো কথা বলেনি। সকালে লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে পিটি করার পর যখন নেটে ব্যাটিং প্র্যাকটিস শুরু হলো নতুন বল দিয়ে, হঠাৎ উসমানি তখন অনন্তকে বলে, তুমি পরে বল করো, আগে রেগুলার বোলাররা নতুন বলে বল করুক। আমি কি ইরেগুলার নাকি? 11 জনের টিমে যারা থাকতে পারে তারাই নতুন বল প্রথম ব্যবহার করুক, আমি এটা চাই। যদি একজন বাড়তি লোক বল করে তাতে ক্ষতিটা কি? অস্ট্রেলিয়ান নিউ বল অ্যাটাক যে ধরনের, আমি সেই ধরনের বলে প্র্যাকটিস করাতে চাই। তোমার বল একটু অন্য রকমের, তুমি একটু পরে বল করতে এসো। অনন্তর কাছে যুক্তিটা অদ্ভুত মনে হলো। চেয়ারম্যান সমেত 4 জন জাতীয় নির্বাচক মাঠে রয়েছেন, যা সাধারণত দেখা যায় না। শোনা গেল বোর্ড প্রেসিডেন্ট আর সেক্রেটারিও আসবেন, যেন টেস্ট ম্যাচ খেলা হবে এমন একটা ভাব চারদিকে ছড়ানো। নেটে প্রথম ব্যাট করতে গেল উসমানি। নতুন বল নিয়ে শুরু করলো 4 জন বোলার। অনন্ত নেটের পেছনে গিয়ে দাঁড়িয়ে রইল। রাগে তখন তার শরীর জ্বলে যাচ্ছে। কি হলো, তুমি বল করবে না? অনন্ত তাকে উসমানির কথাগুলো জানালো। হি ইজ এ ব্রেইনি চ্যাপ। কতটা ভাবনা চিন্তা করে দেখেছো অস্ট্রেলিয়ান অ্যাটাক কীভাবে অবজার্ভ করছে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এ একদিন ইন্ডিয়ার ক্যাপ্টেন হবেই। উসমানি নেট থেকে বেরিয়ে যখন চেয়ারের দিকে যাচ্ছে তখন অনন্তর সঙ্গে চোখাচোখি হলো। এবার কি বল করতে পারি? তোমার ইচ্ছে। অনন্ত টানা 1/2 ঘন্টা বল করল। তার অফ কাটারগুলো গুডল্যান্ডস থেকে লাফিয়ে উঠছিল। একজনের বুকে আর একজনের হেলমেটে লাগার পর দলের ম্যানেজার অনিল পট্টবর্ধন তাকে ডেকে বললেন, সেন, ওরা ম্যাচ খেলবে, ইনজুরি হলে টিমেরই ক্ষতি। তুমি সোজা অফ পিচ বল করো, অফ স্টাম্পের বাইরে, ওদের শট নিতে দাও। হাতের বলটা আলতো করে মাটিতে ফেলে দিয়ে অনন্ত সরে গেল। কি হলো, তুমি বল করবে না? অনন্ত মাথা নাড়ল। তার মনে পড়ল বাবার একটা কথা, ক্রিকেট খেলাটা হলো টাইপ রোপ ওয়াকিং, পড়ে গেলে অবধারিত মৃত্যু। এখন তাকে দড়ির উপর দিয়ে হাঁটতে হচ্ছে। কাঁধে একটা খচখচ ব্যথা লাগছে, বরং ক্যাচ প্র্যাকটিস করি। এখানে মিছিমিছি তোমাকে ডেকে এনেছে। তাই মনে হচ্ছে। মনে হচ্ছে নয়, যা বলছি শুনে নাও। টিম হয়েই আছে, তুমি তাতে নেই।
আমার জনের সিলেক্টর আজ সকালে আমাকে বলে দিয়েছে। আনোখার কথা মিলে গেল। অনন্ত দ্বাদশ ব্যক্তি পর্যন্ত নয়, 3 জন টস অতিরিক্তের অন্যতম মাত্র। বোলানের অনুপস্থিতিতে মিন্টার জিতে ব্যাট নেয়। প্রথম 6 ওভারেই আনোখা 3টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ঝাঁকিয়ে দিয়েছিল, কিন্তু তার পরের দিনের শেষে তারা 370 রানে পৌঁছয় আর একটিও উইকেট না হারিয়ে। পরদিন সকালেই বিল টুমি আর চার্লস কনরাড নিজেদের ডাবল সেঞ্চুরি পূর্ণ করে নেয়। 3 উইকেটে 460 রানে ইনিংস ছেড়ে দিয়ে লাঞ্চের আগে অস্ট্রেলিয়া একটা উইকেট পেয়ে যায় এবং সেটি উসমানির। শামিয়ানার তলায় চেয়ারে বসেছিল অনন্ত। তার পাশ দিয়েই উসমানি ফিরে আসার সময় পলকের জন্য দুজনের চোখাচোখি হলো। একই সঙ্গে দুজনের চোখ সরিয়ে নিল। উসমানি ইয়ার্কড হয়েছে, একটিও রান না করে। 3 ঘন্টায় 114 রানে 25-এর কম বয়সীরা প্রথম ইনিংস শেষ করে। চায়নাম্যান বোলার লেসলি 6টা আর অফ স্পিনার ম্যাড্রাফ 4টে উইকেট নিয়েছে। ওরা এখনও একটাও টেস্ট খেলেনি। অনন্ত অবাক হলো। ব্যাটিং প্র্যাকটিস নেবার বদলে মিন্টারের ফলো অন করাবার সিদ্ধান্ত নেওয়ায়। একটা টেস্ট ম্যাচের আগে সাধারণত এই সুযোগটা সবাই নেয়, কিন্তু পরদিন সকালে সে খবরের কাগজে মিন্টারের ইন্টারভিউ থেকে জানল, আমরা দুজন সম্ভাবনাময় তরুণ স্পিনার, যাতে তাড়াতাড়ি টেস্ট দলে আসতে পারে, তাই ওদের আরও বেশি অভিজ্ঞতা ও সাফল্য পাইয়ে উৎসাহিত করার জন্য ব্যাট করিনি। এই সিরিজেই ওদের আমি টেস্ট খেলাতে চাই। কাগজটা আনোখাকে দিয়ে সে বলল, এটা পড়ো। আনোখা পড়ে বলল, আর তোমাকে এরা কিভাবে ট্রিট করলো? সেন, তুমি হেড করো, শুধু ব্যাটসম্যানদেরই নয়, এদেরও হেড করো। তাহলে তুমি টকবক করে ফুটবে। বদলা নেওয়ার জন্য অপেক্ষা করো, তারপর সুযোগ এলেই এদের ছিঁড়ে ফালি ফালি করে দাও। হ্যাঁ, এবার থেকে ঘৃণাই করব। অনন্ত কথাটা বলল বটে, কিন্তু মনের অন্তঃস্থলে তেমন সাড়া পেল না। সে শিশু বয়স থেকে ঘৃণা করতে অভ্যস্ত নয়। বাবা তাকে এই জিনিসটি থেকে দূরে সরিয়ে রেখে শুধু ভালোবাসতে শিখিয়ে গেছেন। বলতেন, ট্যালেন্ট, পরিশ্রম আর সাফল্যের জন্য ক্ষুধা, এই 3টেই বড় হওয়ার দিকে এগিয়ে নিয়ে যায়। অনন্তর মনে হলো বাবাই ঠিক। শুধু ঘৃণা দিয়ে কিছুক্ষণ সাফল্য পাওয়া যায়, 5 ওভার কি 10 ওভার, কিন্তু একজনের গোটা কেরিয়ার ঘৃণার উপর নির্ভর করে চলতে পারে না। সে ঠিক করল কলকাতায় ফিরে আরও বেশি খাটবে। তৃতীয় দিন বিনা উইকেটে 7 রান নিয়ে ওসমানী আর শাম্মী সারিন শুরু করল। লাঞ্চের আগের ওভারে সারিন মেড্রফের বলে স্ট্যাম্প হলো 38 রান করে। ওসমানীর তখন 18, 1 উইকেটে 64 রান। চায়ের সময় 25-এর কম বয়সীদের 4 উইকেটে 120। চায়ের পর 3 ওভারেই লেসলি 7 বলের ব্যবধানে 4টি উইকেট পায়। ওসমানীর তখন 68 রান, হাতে 2টি উইকেট, খেলতে বাকি অন্তত 25 ওভার। লেগ স্পিনার জ্যোতি প্যাটেলকে নিয়ে সে তখন ধৈর্যের লড়াই শুরু করল। 11 নম্বরে ব্যাট করবে আনোখা। অনন্ত তাকে প্লেয়ার্স ইনক্লোজারে ব্যাট পরে চেয়ারে বসে থাকতে না দেখে অবাক হল। এখনই তো প্যাটেল আউট হয়ে ফিরবে আর আনোখাকে নামতে হবে, অথচ তৈরি নেই। অনন্ত উঠে ড্রেসিং রুমে গিয়ে দেখল লম্বা ম্যাসাজ টেবিলে প্যাড পরে তৈরি হওয়া আনোখা চিত হয়ে শুয়ে, বুকে জড়ো করা 2 মুঠি, চোখ বন্ধ। দেশি? আনোখা চোখ খুলল। আউট হয়েছে? না, কিন্তু তুমি এখানে এভাবে শুয়ে কেন? মাঠের দিকে আর তাকাতে পারছিলাম না, এত টেনশন, তাই পালিয়ে এসছি। হেড করো, নিজেকে তাতিয়ে তোলো। এখন থেকে তাহলে বলারদেরও হেড করতে শুরু করো। একা একা থেকো না, টেনশন তাতে আরও বাড়বে। বাইরে এসো। বাইরে তখন 1020 লোক দম বন্ধ করে দেখছে। প্যাটেলকে আড়াল করে উসমানী লেগ স্পিন, গুগলি, রফ স্পিনের সঙ্গে অসাধারণ ফুটওয়ার্ক, বিচারবোধ আর টেকনিক সম্বল করে যুদ্ধ করে যাচ্ছে। আম্পায়াররা যখন বেল তুলে নিলেন, প্যাটেল তখন 2 রানে আর উসমানী 91।
ম্যাচ বাঁচিয়ে দুজন ফিরে এলো। অনন্ত এগিয়ে গেল। ওসমানী ব্যাট তুলে অভিনন্দন নিতে নিতে এগিয়ে আসছে। চোখাচোখি হল। তুমি বড় খেলোয়াড়। ধন্যবাদ, তবে এখনো ইয়র্কার সামলাতে পারি না। কলকাতায় পরদিন সে ফিরল সন্ধ্যার ফ্লাইটে। এয়ারপোর্টে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল জীবন। গাড়ি যশোর রোডে পড়ে নাগের বাজারের দিকে এগোতেই জীবন বলল, তোকে খেলালো না কেন? বলতে পারবো না, এই নিয়ে আমি কাউকে জিজ্ঞেসও করিনি। করে কি লাভ? লাভ লোকসানের কথা নয়, তবু কারণটা জেনে রাখা ভালো। ইস্ট জোনের সিলেক্টর ওখানে ছিল না। আমার হয়ে কে তাহলে সিলেকশন মিটিং বলবে? যেসব সিলেক্টর ছিল তারা তো নিজেদের জনের ছেলেদের টিমে ঢোকাতেই ব্যস্ত। আমার হয়ে আর কে বলবে? হরিহরণ কি ওখানে ছিল? আসবে শুনেছিলাম, কিন্তু আসেনি। উনিই তো আমাকে নিয়ে গেলেন জরুরি ফোন করে। গ্রুপবাজি। সিলেকশন কমিটির চেয়ারম্যান হরিহরণের বিরোধী গ্রুপের, নর্থ আর সেন্ট্রাল জোনও তাই। যদি একটা কিছু উলটপালট হয় আর তুই যদি টেস্ট টিমে আসতে চাস, তাহলে ইস্ট জোনের সঙ্গে খেলাটাই তোকে দেখাতে হবে। কি দেখাতে হবে? তোকে আর ইগনোর করা সম্ভব নয়। অনন্ত চুপ করে রইল। কিছুক্ষণ পর জীবন জানতে চাইল, লেসলি আর ম্যাড্রফ কেমন বোলার? ভালোই, রঞ্জি ট্রফিতে অনেক উইকেট পাবে, কিন্তু এখনো টেস্ট।